শুরুতেই কিছু কথা বলছি, আপনারা অনেকেই আছেন গল্পটি পড়বেন জানি। আপনাদের জন্যই তো গল্প বানানো। আপনারা যখন গল্প পড়েন এবং আপনার মূল্যবান মতামত জানান তখন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্লিজ প্লিজ প্রতিটি গল্প যখন পড়বেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে তবে সেটি প্রকাশ করুন, আর যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করুন প্লিজ। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে গল্প শুরু করছি। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। পর্ব 23। সময় নিজের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে যায় 9 মাস। 10-12 দিন পরেই ইয়ানার প্রেগন্যান্সির 9 মাস পূরণ হবে। সুমুর 4 মাস রানিং চলছে। রেশব আর আরুর একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। রেশব নিজ থেকে আরুদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। আরু প্রথমে অবাক হলেও মনে মনে বেশ খুশি হয়। কারণ যত ঝগড়া হোক মনে মনে সে ও রেশবকে পছন্দ করে। তাদের পারিবারিকভাবে ঘরোয়া পদ্ধতিতে বিয়ে সম্পন্ন হয়। আরু কাল সন্ধ্যায় রেশবের সাথে কানাডায় এসেছে। মেয়েটা পুরো জীবন দোয়া করে এসেছে কোনো বিদেশির সাথে যাতে বিয়ে না হয়। কিন্তু ভাগ্য সেই বিদেশি সাদাভূত ওই রাখল। আরু খুব হতাশ একজন বিদেশিকে বিয়ে করে। ইয়ানা বিছানায় ভোতা মুখে বসে আছে। হাতে আচারের একটা বাটি। উঁচু পেটটাকে সামলে নিয়ে ধীর পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। পায়ে জুতা পরতে গিয়ে ও খুলে ফেলে। কারণ মেঝেতে এখন আর টাইলস নই আন্টি, স্লেপ কার্পেট বিছানো। ইয়ানা ফুস করে শ্বাস টানে। সে যতটুকু এরিয়া পর্যন্ত যাতায়াত করে আন্টি, স্লেপ কার্পেট বিছানো। বিগত 9 মাস ধরে সে বাহিরের জগতে পা রাখে না। বাহিরের জগৎ তো অনেক দূরে, রুমের বাহিরে পা রাখাটাও নিষিদ্ধ। একবার অগ্নির আড়ালে সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিল নিচে, কিন্তু তখন ওই মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয়। কিন্তু পরমুহূর্তে রেলিং ধরে নিজেকে সামলে নেয়। চোখ মেলে সামনে তাকাতেই আটকে উঠে। কারণ সামনে স্বয়ং মাফিয়া বস দাঁড়ানো। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আর হলও তাই। অগ্নি চোখ মুখ শক্ত করে তার দিকে তাকিয়ে আছে। সেদিন ইয়ানা প্রচুর ভয় পেয়েছিল। তখন ইয়ানার প্রেগন্যান্সির 6 মাস চলে। ইয়ানা কাঁথা কাটিয়ে কিছু বলতে যাবে কিন্তু অগ্নির আগে পাশ কাটিয়ে চলে যায়। রুমে গিয়ে ছোট থেকে শুরু করে বড় সব জিনিস ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু ইয়ানাকে একটু আঘাতও করেনি। ইয়ানা অগ্নির রাগ দেখে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠে। সাউন্ড প্রুফ রুম, শব্দ শোনার মতো ও কেউ নেই। অগ্নি সব কিছু ভেঙে নিঃশ্বাস টেনে ইয়ানার বাহু ধরে শুধু একটা কথাই বলেছিল, যদি আজ কিছু হয়ে যেত তাহলে আমি মরে যেতাম ইয়ানা। বাচ্চা হারানোর ভয়ে নয়, তোমাকে হারানোর ভয়ে। অগ্নির চোখে সেদিন রাগ কম, ভয় ছিল। কাউকে হারিয়ে ফেলার ভয়ে উন্মাদ হয়ে গিয়েছিল চোখ দুটি। ইয়ানা কাপা হাতে জড়িয়ে ধরে অগ্নির মনকে শান্ত করার জন্য বলে, আর কখনো রুম থেকে বের হব না। প্রমিস করছি আপনাকে আমি। কিছু হবে না আমার। আল্লাহ সব সামলে নিবেন। আর হলও তাই। ইয়ানা নিজের কথা মতো আর কখনো রুম থেকে বের হয়নি। যে তাকে নিয়ে এতটা উন্মাদ মাত্র 9টা মাস, কি তার কথা রাখা যায় না? অবশ্যই রাখা যায়। হয়তো কষ্ট হবে একটু, কিন্তু উনি তো হ্যাপি থাকবেন, চিন্তামুক্ত থাকবেন। ইয়ানা বেলকনিতে হাঁটছে আর অগ্নির পাগলামোগুলো স্মরণ করছে। একবার জ্বরের ঘোরে আচারের কথা বলেছিল, পরের দিন সকালে উঠে দেখে রুমে নতুন আলমারির মধ্যে শত শত আচারের বক্স। আর সবগুলো উন্নতমানের স্বাস্থ্যসম্মত আচার। এত আচারের জার দেখে ইয়ানার চোখ সেদিন কপালে উঠে যায়। ইয়ানা অবাক হয়ে অগ্নিকে জিজ্ঞাসা করেছিল, এত আচারের বয়াম কেন? মারামারি ছেড়ে দিয়ে কি আচারের ব্যবসা শুরু করবেন ভেবেছেন? তুমি বলেছিলে আচারের কথা, তাই এনেছি। কেন? রাতে জ্বরের ঘোরে। ইয়ানা মাথায় হাত দিয়ে কপাল চাপড়ে বলে, যদি বলেও থাকি তাহলে 2টা বা 3টা নিয়ে আসতেন। কিন্তু আপনি তো পুরো কোম্পানির আচার নিয়ে চলে এসেছেন। আমি কিভাবে বুঝব তোমার কখন কোনো আচার পছন্দ হয়? তাই যা ছিল সব নিয়ে এসেছি। এখানে বেশি নয়, 1000-এর বয়ামের উপরে আছে। যত ইচ্ছে খেতে পারো। ইয়ানা বোকার মতো তাকিয়ে থাকে আলমারির দিকে। তো আচারের বয়াম দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা। ইয়ানা আগের কাহিনী মনে করে নিজের অজান্তেই হেসে উঠে। আচমকা হাত চলে যায় পেটের মধ্যে। ডাক্তার বলে দিয়েছে যমজ বাচ্চা হবে। যমজ বাচ্চার কথা শুনে মাফিয়া বসের আরও নাজেহাল অবস্থা। কেমন জানি অন্যরকম লাগে এখন তার কাছে। একদম বাচ্চা আর নিষ্পাপ। অফিসে থাকলে সারাক্ষণ ল্যাপটপে ভিডিও কল চালু করে রাখে।
যতক্ষণ অফিসে থাকবে ঠিক ততক্ষণ কল চালু থাকে। ইয়ানা মাঝে মাঝে ঘুমানোর সময় কল অফ করে দিলে মাফিয়া বস ধমকে ওঠেন। ধমকের ভয়ে ঘুমানোর সময় ও কল চালু থাকে। ইয়ানা ভাবছে আর সাবধানতার সাথে দোলনায় বসে। দোলনায় রাখা মিনি বালিশটা পেটের উপর রেখে হেসে বলে, নিজের জীবন নিয়ে ও কোনোদিন এত ভয় করিনি যতটা ভয় তোমাদের নিয়ে হয়। মাফিয়া বসের সন্তান তোমরা। এখন নিজের পেটে রাখতে ও ভয় হচ্ছে। তোমরা আমার জীবনের এক অমূল্য রতন। তোমাদের বাবাকে সঠিক পথে ফিরিয়ে আনার একমাত্র হাতিয়ার। যদি তোমরা মেয়ে হও তাহলে হাজার হাজার শুক্রিয়া। বাবারা সব পারে কিন্তু নিজের মেয়ের কথা কখনো ফেলতে পারে না, আর সেটা যদি হয় অগ্নি চৌধুরী। তোমাদের অস্তিত্ব যাতে তোমাদের বাবাকে সঠিক পথে ফিরিয়ে আনে বাচ্চারা। ইয়ানা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সন্ধ্যার বাতাসটা অনুভব করার চেষ্টা করে। চারদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। আজানের শব্দ পেয়ে ইয়ানা বারান্দা থেকে রুমে চলে আসে। এরপর শার্টের বোতাম খুলে পেটে হালকা অলিভ ওয়েল তেল মেখে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে। মোবাইলটা হাতে নিয়ে অগ্নির নাম্বার চেক করে ফোন দিয়েছে কিনা। কোনো ফোন দেখতে না পেয়ে মোবাইল জায়গা মতো রেখে দেয়। আজও মাথায় আরেক দুষ্টু বুদ্ধি ধারণ করে। ইয়ানা পুনরায় বিছানা থেকে নেমে কাবার্ডের কাছে যায়। এরপর কাবার্ড খুলে একটা লাল শাড়ি বের করে। লাল জিনিস অগ্নি চৌধুরীর খুব পছন্দের। ইয়ানা মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজের সাথে চেপে ধরে। এত পাতলা যে শরীরের ভাঁজ বুঝানোর ক্ষমতা রাখে। ইয়ানার লজ্জা লাগে প্রচুর। কিন্তু অগ্নি চৌধুরীকে জ্বালাতে লজ্জাই ত্যাগ করা যায়। মীরা কাবার্ডের কাপড় গুছাচ্ছে। অরিদ মোবাইলে গেমস খেলছে। অরিদ আর চোখে একবার তাকিয়ে আবার মোবাইলে চোখে রাখে। প্রায় অনেকক্ষণ ধরে মীরাকে আসতে না দেখে অরিদ কিছুটা রাগ দেখিয়ে বলে, কি সমস্যা তোমার মীরা? সারাদিন কি করেছ শুনি? বাসায় এসেছি দেখতে পারছ না? মীরা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে। আর মাত্র কয়েকটা কাপড় এখনও গুছানো বাকি। অরিদের কথা শুনে সেদিকে কপাল কুঁচকে বলে, আপনি বাসায় এসেছেন দেখব না কেন? জিম করে তো 700 কেজি বড়ি বানিয়েছেন। এত বড় বড়ি যদি দেখতে না পায় তাহলে তো আমি কানা। অরিদ দাঁত কিরমিরিয়ে বলে, 700 কেজি? যখন দেখতে পাচ্ছ এসেছি তাহলে কাজ কেন করছ? আরে বাবা, কাজ কোথায় করছি? কাপড়গুলো অগুছালো ছিল তাই গুছাচ্ছিলাম। আপনি এমন রিয়্যাক্ট কেন করছেন সেটাই তো বুঝতে পারছি না। অরিদ কিছুক্ষণ গম্ভীর থেকে অন্যদিকে তাকিয়ে বলে, বুঝবে কিভাবে? কখনো বুঝার চেষ্টা করেছ আমাকে? বলা ছিল আমি অফিস থেকে ফিরলে কাছে এসে বসতে। কিন্তু আপনার তো আমার কাছে আসতে ভালো লাগে না। আমি জোর করে নিয়ে আসি। মুখ ফুটে বলে দিলেই পারেন আপনাকে আমার একদম ভালো লাগে না অরিদ চৌধুরী। তাই কাছে আসতে ও ভালো লাগে না। অরিদের কথা শুনে মীরার মুখ হা হয়ে যায়। অভিমান মিশ্রিত রাগী চেহারাটার দিকে তাকিয়ে হালকা হাসি ও আসে। তবে মীরা হাসিটাকে প্রাধান্য না দিয়ে অবাক হয়ে বলে, আপনি তো মেয়েদের মতো রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছেন। আর মাত্র 10 মিনিট সময় দিন, আমি এখনই আসছি। অরিদ বিছানা থেকে উঠে মীরার দিকে তাকিয়ে দাঁত পিষে বলে, প্রয়োজন নেই আর। কাজ করো বেশি করে। অরিদ এক প্রকার রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মীরা পিছন থেকে ডেকে উঠে, রাগ কেন করছেন অরিদ? ঠিক আছে, কাপড় গুছাচ্ছি না, বসছি আপনার পাশে। এইবার অন্তত মাথা ঠান্ডা করুন। মীরা কথাগুলো বলছিল আর অরিদের পিছু পিছু যাচ্ছে। কিন্তু অরিদ মীরার দৃষ্টিসীমার বাহিরে গিয়ে গাড়িতে বসে পড়ে। মীরা অসহায়ত্বের শ্বাস ছাড়ে। এই দুই ভাইকে বিয়ে করে আমার আর ইয়ানার কপাল পুড়েছে। প্রেগনেন্ট মহিলাদের ও এত মুড সুইং হয় না, কিন্তু উনার যতবার হয়। কখনো রাগ, কখনো গম্ভীর, কখনো সবচেয়ে অসভ্য লাগামহীন পুরুষ উনি। অন্য সময় হলে তো জোর করে নিয়ে নিজের কাছে বসিয়ে রাখত। কিন্তু আজ চৌধুরী বাড়ির ছোট ছেলের মাথায় রক্ত উঠে গিয়েছে। যেমন বড় ভাই তেমন ছোট ভাই। পাগল, সাইকো, স্ক্রুঘিলা। মীরা বীর বীর করে ডিভানে বসে পড়ে। খারাপ লাগছে প্রচণ্ড এইভাবে চলে যাওয়াতে। রাত প্রায় এখন 9টার কাছাকাছি। রাগ করে বেরিয়ে গিয়েছে, কখন আসবে কে জানে। মীরা মোবাইলটা হাতে নিয়ে অরিদের নাম্বারে ফোন দেয়। প্রায় অনেকবার দেওয়ার পরও ওই পাশ থেকে কেউ রিসিভ করে না। মীরা লাস্ট বার দিতেই অরিদ সাথে সাথে রিসিভ করে কপাট রাগ দেখিয়ে বলে, কি সমস্যা তোমার? কাছে আসলে সমস্যা, আবার দূরে গেলেও সমস্যা। ফোন দিয়ে জ্বালিয়ে কেন মারছ? মীরা ফুপিয়ে উঠে অপরাধীর ন্যায় মুখ করে বলে, বাড়িতে ফিরে আসুন প্লিজ। এত রাতে কোথায় যাচ্ছেন? খাবার ও তো খাননি। সেই চিন্তা তোমার করতে হবে না। কাজ করে বেশি করে। আপনি না আসলে কিন্তু মামাদের এখানে চলে যাব। নিজের কোমল পা দুটি যদি হারাতে চাও তাহলে যাও, সমস্যা নেই।
কেটে ফেলবেন? নিজের মর্জি। তবে কাটব সেটা সিউর। যাব না। বাড়িতে ফিরে আসুন। যেখানে নিজের প্রায়োরিটি নেই সেখানে যাব না। আমি আপনাকে প্রায়োরিটি দেয় না। এই কথাটা এত সহজে বলে ফেললেন। আর আপনি বুঝি খুব দেন। সারাদিন ঝগড়া লেগে থাকেন। দিনে ঝগড়া করি কিন্তু রাতে যেটা করি সেটা কি? মীরা চোখ বন্ধ করে ফেলে। লজ্জায় লাল রাঙ্গা হয়ে যায় লাজুক মেয়েটির। অসভ্যতামি করেন। আচ্ছা। হুম। বাসায় আসুন। আসব না। আজ আমি বাড়িতেই ফিরব না। একা থাকো, পুরো রুম দিয়ে চলে এসেছি। মীরা কিছু বলতে যাবে তার আগেই কল কেটে দেওয়ার শব্দ ভেসে আসে। অরিদ আসবে না শুনে কষ্টে মনটা বিষিয়ে যায়। মীরা দুই হাঁটুর মধ্যে মুখ ঢুকিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে। অরিদ বাড়ির সামনে গাড়িতে বসে সামান্য হেসে উঠে। সে তো বাড়িতেই আছে, নতুন করে আবার কোথা থেকে আসবে? এমন সুন্দরী বউ রেখে এক রাত দূরে থাকাটাও পাপ। আর এমন পাপ অরিদ চৌধুরী কখনো করে না। বুটা ঝগড়ুটে বাট অনেক আদুরে তার কাছে। অরিদ গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করে। মীরাকে ডিভানে বসে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলে। এই মেয়ে তো রুমে ছিল, কিন্তু এখানে কি করছে? অরিদ গম্ভীরতা নিয়ে মীরার সামনে যায়। যেন সে ভীষণ রেগে আছে। সামান্য গলা কেশে রাগ দেখিয়ে বলে, ভাইয়া ফোন দিয়ে বলল বাড়িতে কিছু কাজ আছে, তাই চলে এসেছি, না হলে কখনো আসতাম না। অরিদ কথা শেষ করতে দেরি, কিন্তু মীরার হাতের মায়ের খেতে দেরি হয়নি। মীরা ডিভান থেকে সব থেকে বড় বালিশটা অরিদের দিকে আঘাত করতে করতে বলে, আসবেন কেন? বাহিরে তো অর্ধঙ্ন হাজার হাজার মেয়ে দেখা যায়। বাড়িতে বউ ভালো না লাগাটাই স্বাভাবিক। এইটাকেই বলে পুরুষ মানুষ ঘরে থাকতে মন না চাইলে বউয়ের উপর বিনা কারণে রাগ দেখিয়ে বাহিরে চলে যাওয়া। আরে বউ কথা শুনেনি, এইটা অজুহাত মাত্র। কি ভেবেছেন আমি বুঝি না কিছু? মীরা অরিদকে একাধারে আঘাত করেই যাচ্ছে। অরিদ হাত দিয়ে আটকাচ্ছে বারবার। মীরা কাঁদছে আর ইচ্ছেমত রাগ ঝরছে। একসময় অর্দি বালিশটাকে খপ করে ধরে। মীরা জোর দেখিয়ে নেওয়ার চেষ্টা করলে অরিদ মীরার মেদহীন কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। মীরার আগে ফুঁসছে, অথচ চোখ দিয়ে পানি পড়ছে। অরিদ মীরার দিকে তাকিয়ে সামান্য হেসে চুলগুলো সরিয়ে কানের কাছে গুজে দিয়ে বলে, মাথা ঠান্ডা হয়েছে পাগলামো করে? রাগ কমেছে একটু? মীরা ছটফটিয়ে উঠে বলে, ছাড়ুন আমাকে। রাগ তো আমি করেছিলাম। আমার রাগ না ভাঙ্গিয়ে এখন নিজেই রাগ করে বসে আছো। আমার রাগটাকে ভাঙ্গাবে তাহলে? যদি রুমে বসে থাকতেন তাহলে জীবন দিয়ে হলেও রাগ ভাঙ্গাতাম। তেজ দেখিয়ে বাহিরে গিয়েছে কেন? মেয়েগুলো জায়গা দেয়নি। তুমি আছো তো আমার কাছে। হাজার ও নগ্ন মেয়ের ভিড়ে আমার শালীনতায় ঢেকে থাকা মেয়েটাকেই চাই। সে আমার খুব আদুরের। এইসব বললেও রাগ কমবে না। কথা বলবো না আপনার সাথে। ছাড়ুন আমাকে। ওকে রাগ না ভাঙলে আমি নিজের মেডিসিন প্রয়োগ করছি। মীর্ষ চোখ বড় বড় করে বলে, একদম নষ্টামি করবেন না বলে দিলাম। একটু তো করবই। মীরা ছটফট করছে। অরিদ মীরাকে নিজের সাথে আরও ভালোভাবে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাবে, এমন সময় দরজার কাছ থেকে কারোর কাশির শব্দ পেয়ে দুইজন দুই পাশে সরে যায়। দরজার কাছে ইউভি আর অগ্নি দাঁড়িয়ে আছে। অগ্নির গম্ভীর মুখ, কিন্তু ইউভির ঠোঁটে দুষ্টু হাসি। মীরা অগ্নি আর ইউভিকে দেখে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। ইচ্ছে করছে মাঠ ফাঁক করে ঢুকে পড়তে। বড় ভাইদের সামনে এমন লজ্জাকর পরিস্থিতি। চেয়ে মীরা আর এক মুহূর্তে এখানে দাঁড়ায় না। নাক মুখ কুচকে এক প্রকার পালিয়ে দ্রুত নিজের রুমের দিকে চলে যায়। অরিদ মীরাকে চলে যেতে দেখে ইউভির উদ্দেশ্যে বলে, তোমরা আসার আর সময় পাওনি। ইউভি অরিদের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, বেডরুম রেখে ড্রয়িং রুমে কি করছিস? যদি আমার বুটা চলে আসতো কি হতো বলত? অরিদ দাঁত কিরমিরিয়ে বলে, কি আর হতো, তোমাকে হাজারটা প্রশ্ন করত। রাইট। তাহলে এখন তোমার বুয়ের জন্য সব রোমান্স বাতিল করে দাও। এমন করলে নিজেও রোমান্স থেকে বাতিল হয়ে যাব। হ্যাঁ, বুড়ো কালে করবে। শক্তি একই থাকবে। অগ্নি ভ্রু নাচায় এদের কথা শুনে। তপ্ত শ্বাস ছেড়ে উপরে চলে যায়। নিশীতকালীন পরিবেশের গুতা এমন এক অন্তর্মুখী আবেশে নিমজ্জিত যা মনোজগতের অদৃশ্য তরঙ্গে আন্দোলিত করে হৃদয়ের সূক্ষ্মতম তন্তুগুলিকে। রাতের অনুপম নির্বতা যেন বহুকালের অপূর্ণ উচ্চারণ ধরা দেয় এক অলৌকিক ব্যঞ্জনায়। চাঁদের কণ্ঠরোধ করা জ্যোৎস্না ছুঁয়ে যায় বৃক্ষশাখার নিস্পন্দ ছায়া। আর বাতাসে বিচরণ করে অনাগত বিস্ময়ের আগাম ছায়াচিহ্ন। সমস্ত প্রতিবেশ যেন ব্যাকুল এক প্রতীক্ষায় প্রহর গুণে। অনুজ্ঞাহীন সেই স্তব্ধতা হৃদয়ের অন্তপুরে জাগায় এক নিভৃত অভিসার। তারার নিষ্পলক দৃষ্টিতে অনুধাবন করা যায় এক অনবচ্ছিন্ন আক্ষেপের সঙ্গীত।
যা সংবেদনশীল আত্মাকে পরিক্রমণ করায় স্মৃতির অতল গহ্বরে। সময় এখানে আর ঘূর্ণমান নয়। সে এক অনড়, অবিচল স্বাক্ষর যেন, যা প্রত্যেক নিঃশব্দ মুহূর্তকে করে তোলে এক একটি অব্যক্ত কবিতা। এই নিশা কেবল অন্ধকারের আধার নয়। এইটা এক গভীর, সুধাময় বিষাদ, যেখানে প্রতিটি নিঃশ্বাসেই মিশে থাকে ব্যথা, বিস্মৃতি ও বিনির্মাণ। এই নৈশব্দ, এই নিশীথকাল, সাহিত্যের অলিন্দে এক অনির্বচনীয় যাত্রার আহ্বায়ক, যা অনুভবের অতীতেও বিরাজমান এক অনন্ত সত্তা। সেই রাতের অন্ধকারের নিস্তব্ধতা ভেদ করে অগ্নি রুমে প্রবেশ করে। পুরো রুম অন্ধকার দেখে কপাল কুঁচকে ফেলে। এক হাত দিয়ে লাইট অন করে, কিন্তু ইয়ানা নেই। বুকের ভেতর তীব্র কে ধাক্কা অনুভব হয়। মুহূর্তেই ছটফটিয়ে ওঠে শক্ত, পোক্ত হৃদয়ের মাফিয়া বশ। অগ্নির কপালে চিন্তার ভাঁজ। এসি রুমের ভেতরে কপালে ঘামের বিন্দু বিন্দু কণা জমা হয়। অগ্নি চারপাশে তাকিয়ে অন্যদিকে তাকাতে যাবে, এমন সময় আয়নার পিছন থেকে বেরিয়ে আসে এক অপরূপ লাল পরী। অগ্নির চোখ সেদিকে আটকে যায়। শ্বাস নিতেও ভুলে গিয়েছে সে। ইয়ানার শরীরে একটা লাল শাড়ি। শাড়িটা এমনভাবে পড়েছে, অর্ধেক পেট উন্মুক্ত। অগ্নি শুকনো ধোক গিলে। প্রেগন্যান্সিতে ইয়ানা আরও গুলোমুলো হয়ে গিয়েছে। চেহারার উজ্জ্বলতা আর কোমলতা যেন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফর্সা শরীরে লাল শাড়িতে কোনো পরী মনে হচ্ছে অগ্নির কাছে। কিন্তু উনি তো মাফিয়া বশ। প্রশংসা করা উনার ধাঁচে নেই। ইয়ানা সামনে এসেছে ঠিক, কিন্তু লজ্জায় নিজের ইচ্ছে করছে মরে যেতে। কিন্তু বরাবর লজ্জাকে উপেক্ষা করে অগ্নির কাছে এসে দাঁড়ায়। অগ্নির পায়ের উপর পা রাখে। এরপর উঁচু করে অগ্নির গলা জড়িয়ে ধরে। সামান্য একটা দুষ্টু হাসি দিয়ে 2 গালে 4টা চুমু খায়। অগ্নি শুকনো ধোক গিলছে বারবার। মাফিয়া বশ একজন মেয়ের থেকে পালানোর জন্য পিছাতে পিছাতে একদম বিছানায় গিয়ে বসে যায়। ইয়ানা অগ্নির নাজেহাল অবস্থা দেখে সামান্য হেসে কণ্ঠনালীতে টুস করে কয়েকটা চুমু খায়। আপনাকে অনেক সুইট লাগছে। আর আপনার আয়ডমস আয়পল শো সুইট। ইয়ানা পর পর আর কয়েকটা চুমু খায়। অগ্নি ইয়ানার 2 হাত ধরে কিরমিরিয়ে বলে, ফাক অফ ইয়ানা। প্রতিটা দিন আমাকে নাজেহাল করে দিচ্ছ। এক এক সময় এক এক ড্রেস পরে হাজির হচ্ছ। এত কিসের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ আমার থেকে? আপনি সত্যি নাজেহাল হয়ে যাচ্ছেন। নাজেহাল কেন হবেন অগ্নি চৌধুরী? কিছু করছেন না কেন? ইয়ানা ভ্রু নাচিয়ে তাকায়। ঠোঁটে দুষ্টু হাসি। অগ্নি হাসিতে এক পলক তাকিয়ে ইয়ানার মাথার পিছন অংশ চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। এরপর আচমকা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ইয়ানা চোখ ছোট ছোট করে ফেলে। অগ্নি ইয়ানার ঠোঁট গা শক্ত চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে শ্বাস নিয়ে বলে, 6-4-8-0 ঘণ্টা। 2-3-3-2-8-0-0-0 সেকেন্ড। 2-3-3-2-8-0-0-0-0 মিলিসেকেন্ড। 2-3-3-2-8-0-0-0-0-0-0 মাইক্রোসেকেন্ড। 2-3-3-2-8-0-0-0-0-0-0-0-0 ন্যানোসেকেন্ড। মোট 9 মাস আমাকে জ্বালাচ্ছ। প্রতি সেকেন্ড, ন্যানোসেকেন্ড আমি হিসেবে রাখছি সুইহার্ট। আমার সন্তান তোমার পেটে আছে, তাই এখনও ধৈর্য ধরে সহ্য করছি। কিন্তু যেদিন বাচ্চা দুনিয়ার আলো দেখবে, সেদিন থেকে তোমার রাতের ঘুম নির্ঘুম করব। অগ্নিশ্বাস টেনে আবারও বলে, বাচ্চাদের সেফটির কথা ভেবে ভদ্র হলেও তোমার কাছে সেই অসভ্য অগ্নি চৌধুরী আছে। যেভাবে আমাকে প্রতি রাতে জ্বালিয়ে মারছ, সেভাবে আমি ও জ্বালাব। আর আমার জ্বালানো ঠিক কতটা উন্মাদ সেটা ধারণা আছে নিশ্চয়ই। এক রাত যদি ছাড় দেয়, তাহলে আমি ও মাফিয়া বশ অগ্নি চৌধুরী নয়। ইয়ানা সামান্য ধোক গিলে ভয়ে ভয়ে বলে, ভয় কেন দেখাচ্ছেন এইভাবে? এমন অ্যালার্ট আগে কেন দেননি? জানলে এইভাবে ইচ্ছাকৃত জ্বালাতাম নাকি? অগ্নি কপাল কুঁচকে বলে, ইচ্ছেকৃত? গুড, রেডি থাকুন আর মাত্র কয়েকটা দিন। ইয়ানা অগ্নির উপর থেকে উঠে কাঁদো ফেস নিয়ে বলে, প্লিজ ক্ষমা করে দিন। যত জ্বালিয়েছি সব আবার পুনরায় ফেরত নিয়ে নিচ্ছি। আর কোনোদিন জ্বালাব না। জ্বালালে ও মেডিসিন সাথে সাথেই পাবে। তখন ইচ্ছেমত জ্বালাবে, ফলে আমার কাজ আরও সহজ হবে। ইয়ানা ভোঁতা মুখে নখ কামড়াচ্ছে। এখনও এই শাড়ি পরে আমার সামনে থাকবে? চেঞ্জ করছি। এত সুন্দর শাড়িটা পরেছি, একটু প্রশংসা ও তো করতে পারতেন। অগ্নি ঠোঁট কামড়ে হেসে বলে, ইউর শো সে। বলতে হবে না আর। বুঝে গিয়েছি আমি। অশুভ। ইয়ানা অগ্নিকে কথা শেষ না করে দিয়ে মাঝপথে থামিয়ে দেয়। এরপর দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে শাড়ি পাল্টানোর জন্য। অগ্নি নিজের চুল টেনে ধরে বড় বড় শ্বাস টেনে নেয়। অধৈর্য করে ফেলছে মেয়েটা। বারবার ইয়ানার আবেদনমী রূপ ভেসে আসছে। অর্ধেক পাগল করে দিয়েছে।
সময়ের অপেক্ষা প্রতিটি কর্মের ফল পাবে তুমি। জানে এখন কিছুই করতে পারব না, এইটার ওই সুযোগ নিচ্ছে। সময় আমার ও আসবে, তখন বুঝবে অগ্নি চৌধুরী কি জিনিস। ইয়ানা শাড়ি খুলে একটা নর্মাল ড্রেস পরে বের হয়। অগ্নির কথাগুলো তাকে চিন্তায় ফেলে দিচ্ছে। ইয়ানা ভোতা মুখে বিছানায় বসলে অগ্নি কাছে টেনে নিয়ে নিজের বাহুতে আবদ্ধ করে চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করে, একটা প্রশ্ন তোমার কাছে আমার। বাচ্চা এসেছে কিভাবে? মানে আসার তো কোনো উপায় ছিল না। ইয়ানা এমনিতে চিন্তিত হয়ে আছে, গভীর চিন্তায় মগ্ন, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে। তার উপর অগ্নির এমন উদ্ভুত প্রশ্নে বিরক্তি নিয়ে বলে, একদিন আপনার রাগ থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছিলাম। হুট করে একটা ট্রেন এসে আমাকে ধাক্কা দেয়, ব্যাস পড়ে যায় আমি সেখানে। এরপর হয়ে গেলাম প্রেগন্যান্ট। বাচ্চা আল্লাহ উপর থেকে টুপ করে আমার গর্ভে দিয়ে দেয়। ইয়ানার এমন উত্তরে অগ্নি ভ্রু ভাঁজ করে ফেলে। ইয়ানাকে নিজের সাথে আরও চেপে ধরে বলে, ফাইজলামো করছ আমার সাথে বিয়াদব? সিরিয়াস প্রশ্ন করেছি আমি। ঋষদ দেওয়ার পরও বাচ্চা আসবে কোথা থেকে সেই প্রশ্ন করেছি আমি। তুমি ঠিকমতো খাওনি। ইয়ানা অগ্নির মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, লাস্ট মাসে কোনো মেডিসিন নেয়নি। আপনি চলে গেলে মুখ থেকে ফেলে দিতাম। আর একটু সতর্ক থাকার উচিত ছিল আমার। বারবার বলতে আমার বাচ্চা তোমার মধ্যে কখনো ধারণ করবে না, সেটা ভেবেই এত কিছু নজর দেয়নি। কিন্তু এইসব বলে বলে যে উল্টো কাজ করবে কে জানত। এখনও আপনি নাখোঁজ করছেন। বাচ্চাদের বলে দিব সব কিছু। আপনি কিভাবে অখুশি ছিলেন, আমার অনুভূতি ঠিক কতটুকু সেটা তুমি কল্পনাও করতে পারবে না। অগ্নি ইয়ানার ফোলা পেটে হাত রাখে। ইয়ানার জামাটা উপরে তুলে উন্মুক্ত পেটে হাত বুলিয়ে দিয়ে হালকা হেসে বলে, হয়তো আমার অনুভূতি সবার থেকে অন্যরকম, কিন্তু সেটা অনুমান করার ক্ষমতা কারোর নেই। ইয়ানা মুচকি হাসে। অগ্নির গালে টুপ করে চুমু খেয়ে বলে, আপনি পৃথিবীর বেস্ট বাবা হবেন। অগ্নি গম্ভীর হাসে। হঠাৎ চোখ যায় ইয়ানার উন্মুক্ত ফর্সা পেটে। অগ্নি ঠোঁট কামড়ে হেসে বলে, বাচ্চার পায়ের ছাপ বুঝা যাচ্ছে। এখনও কি আগের মতো লাথিঘুষি দেয়, কিক মারে? ইয়ানা হেডবোর্ডে হেলান দিয়ে বলে, যেমন বাপ ঠিক তেমন বাচ্চা, কাচ্চা। আমাকে জ্বালিয়ে মেরেছে এই কয়টা মাস। যেন আমার পেট কোনো ফুটবল খেলার মাঠ। অধৈর্য বাপের অধৈর্য সন্তান। অগ্নি ঠোঁট কামড়ে একটু শব্দ করে হেসে উঠে। ইয়ানার কপালে চুমু খেয়ে বলে, চিন্তা নেই সুইটহার্ট, বাচ্চার বাবা ও কিছুদিন পর শুরু করবে। শুধু বাচ্চাগুলোকে পৃথিবীতে আসতে দাও। ইয়ানার মনে আবার ও ভয় এসে বাসা বাঁধে। কিন্তু আজ অগ্নিকে হাসি খুশি দেখে একটু প্রশান্তি লাগছে। যেদিন থেকে শুনেছে টুইন বেবি হবে সেদিন থেকে উনার মুখের দিকে জাস তাকানো যায় না। পৃথিবীর সব চিন্তা যেন উনার মুখে এসে ভিড় করে। ইয়ানা অগ্নির গালে হাত রেখে বলে, বাহিরে যেতে খুব ইচ্ছে করছে। চলুন না, খোলা আকাশটা একটু দেখে আসি রাতের নিস্তব্ধতায়। অগ্নি আচমকা ইয়ানার দিকে তাকায়। অগ্নি মুখে কাঠিন্যতা বজায় রেখে কিছু বলতে যাবে, তার আগেই ইয়ানা বলে উঠে, এখন ধমক দিলে সত্যি কেঁদে দিব। আপনার কথা অনুযায়ী 9 মাস বাহিরে পা রেখিনি। আজ কেমন জানি অস্বস্তি হচ্ছে। পৃথিবীটাকে দেখতে ইচ্ছে করছে। প্লিজ চলুন, প্লিজ। কিন্তু এখন অনেক রাত হয়েছে। কিছু হবে না, আপনি পাশে আছেন তো? আল্লাহ ভরসা। প্লিজ নিয়ে চলুন না। অগ্নির ইয়ানার বাচ্চামো করা মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, ওকে। ইয়ানা যেন খুশিতে আত্মহারা। অগ্নির গলা জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ইয়াজের আব্বু। অগ্নি ইয়ানার নাকে নাক ঘেঁষে বলে, ওয়েলকাম আনায়ার আম্মু। যদি দুইটাই ছেলে হয়। মেয়ে হলে আরও ভালো। ইয়ানা ছোট ছোট চোখ করে বলে, তার মানে আপনার মেয়ে খুব পছন্দ? সব কিছুতেই আমি খুশি। ইয়ানা মুচকি হাসে। তবে অগ্নি যে মেয়ে খুব পছন্দ করে সেটা ইয়ানা আগে থেকেই ধারণা করেছে। অগ্নি ইয়ানাকে কোলে তোলে রুম থেকে বেরিয়ে যায়। অগ্নি নিচে নেমে আসলে ইয়ানা চারদিকে তাকিয়ে বলে, কত মাস পরে লিভিং রুমে এসেছি। অগ্নি রিমোটের মাধ্যমে দরজা খুলে আবার লাগিয়ে দেয়। এরপর ইয়ানাকে সিটে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। ইয়ানা অগ্নির বাহুতে মাথা রেখে হাসি দিয়ে তাকায়। চোখের মিলন ঘটে দুজনার। চলবে, কাল একটা সুন্দর পর্ব দিব। পাঠিকারা মানসিক প্রস্তুতি নাও সবাই। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। পর্ব 64। প্রথম অংশ। রুয়ানা আচমকা করে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে হুট করে লাফিয়ে ওঠে। রুয়ানার চিৎকারের সাথে সাথে ইউভির ঘুম ভেঙে যায়। ইউভি ঘুম ঘুম চোখে ডিভান থেকে বিছানার দিকে তাকায়। রুয়ানাকে চাদর খামছে ধরে কাঁপতে দেখে দ্রুত রুয়ানার কাছে যায়। ইউভি রুয়ানাকে নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে জান?
কি নিয়ে ভয় পেয়েছ? বাজে স্বপ্ন দেখেছ? রুয়ানা রীতিমতো কাঁপছে। ইউভির শার্ট শক্ত করে চেপে ধরে ফুপিয়ে ওঠে। আব্বু, আম্মুকে দেখেছি। ও, ওরা আমার কাছে কিছু বলতে চাইছিল কিন্তু আমি ভয়ে শুনিনি। ওদের শরীরে সাদা ড্রেস পরা ছিল। শুধু ঠোঁট নাড়াচ্ছিল, আমি শুনতে পারিনি। ইউভি গভীর নিঃশ্বাস ফেলে রুয়ানার মাথায় হাত রাখে। এরপর মিনি টেবিল থেকে পানি এনে রুয়ানার মুখের সামনে নিয়ে বলে, আগে পানিটা খেয়ে শান্ত হো। রুয়ানা সম্মতি জানিয়ে ইউভির হাত থেকে গ্লাসটা নিয়ে পুরোটা পানি খেয়ে নেয়। ইউভি গ্লাসটা যথাস্থানে রেখে রুয়ানাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয়ের কিছু নেই। আমি আছি তো পাশে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। ইউভি রুয়ানার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাই কিন্তু রুয়ানা শক্ত করে চেপে ধরে বলে, যাবেন না প্লিজ। আমার সাথে থাকুন। আমি তো পাশেই আছি, তাহলে ভয় কিসের? পাশে নয়, আমার সাথে থাকুন। ইউভির পুরো সত্তা কেঁপে উঠে। বড় বড় শ্বাস টেনে বলে, পাশে থাকলে নিজেকে সামলাতে পারব না জান। তোমার ক্ষতি হয়ে যাবে। রুয়ানা কিছু বলছে না, শুধু ইউভির বুকে মুখ গুজে আছে। এখনও মেয়েটা অসম্ভব ভয় পেয়ে আছে। রুয়ানার কোমল স্পর্শে ইউভির নাজেহাল অবস্থা। ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে শক্ত করে নেয়। এরপর রুয়ানাকে সেই অবস্থাতে নিয়েই শুয়ে পড়ে। রুয়ানা বালিশে মাথা না রেখে ইউভির বুকে মাথা রেখে ঘুম ঘুম আওয়াজে বলে, যাবেন না, আমাকে রেখে প্রমিস করুন। আবার ভয় পেয়ে উঠে পড়লে আপনাকে পাশে না পেলে কথা বলবো না কোনোদিন। রুয়ানার ঘুমন্ত কথাগুলো শুনে ইউভি মুচকি হাসে। এরপর তার মুখে অজস্র চুমু খেয়ে নিজের সাথে আরও ভালোভাবে মিশিয়ে বলে, একসাথেই তো থাকতে চাই। কিন্তু এইটা পর্যাপ্ত সময় নয়। তোমার সান্নিধ্যে থাকলে আমি নিজের মধ্যে থাকতে পারব না। আমার দুর্বলতা তোমার ক্ষতি হবে। আমাকে সামলানোর মতো ক্ষমতা এখনও তোমার হয়নি। যেদিন হবে সেদিন এক রাত ও আলাদা থাকব না, প্রমিস। রুয়ানা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আর এইদিকে ইউভি এক দৃষ্টিতে রুয়ানার বাচ্চা মুখটার দিকে তাকিয়ে থাকে। মীরা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। ইউভি মীরাকে দেখে বলে, মীরা। হুম। ভাইয়া আর বুমনি মেবি বাহিরে গিয়েছে। মীরা চোখ বড় বড় করে তাকায় অরিদের দিকে। অরিদ মীরার তাকানো দেখে ঠোঁট উল্টে বলে, কি? মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার? ভাইয়া যাবে ইয়ানাকে নিয়ে বাহিরে। হাসালেন। 9টা মাস মেয়েটাকে রুম থেকে বের হতে দেয়নি। কয়েকদিন পর ডেলিভারি, আর এখন ভাইয়া বাহিরে নিয়ে যাবে। সেটা মনে করে আমিও অবাক হয়েছিলাম। কিন্তু ভাইয়া আর বুমনিকে গাড়ি নিয়ে বের হতে দেখেছি। মানে ভাইয়ার কোলে ছিল বুমনি। আমি বেলকনি থেকে দেখেছি। মীরা তবদা খেয়ে অরিদের দিকে তাকিয়ে আছে। অরিদ মেকি হাসি দিয়ে বলে, চুমু খেয়েছে সেটাও দেখেছি। মীরা কটমট চোখে অরিদের দিকে তাকিয়ে বলে, নির্লজ্জ, ইডিয়েট। বড় ভাইয়ের রোমান্স দেখে আমি দেখলে মানা যেত, কারণ আমি ইয়ানার ফ্রেন্ড। একটা ডাক তো দিতে পারতেন যখন দেখেছেন। আমাকে নির্লজ্জ বললে এখন নিজেই দেখার ইচ্ছে প্রকাশ করছ। আমি বেস্ট ফ্রেন্ড দেখার রাইট আছে। আচ্ছা। হুম। মীরা, কি? প্রচুর প্রেম পাচ্ছে। কি করা দরকার বলো তো? ওয়াশরুমে গিয়ে বসে থাকেন। মীরা কথাটা বলে বিছানা থেকে উঠে সামনে এগোতেই হাতে টান অনুভব করে। মীরা বিরক্তি হয়ে পিছনে তাকাতেই অরিদ বাঁকা হেসে হেঁচকা টানে নিজের বুকের কাছে নিয়ে আসে। মীরা নিজের অবস্থান বুঝতে পেরে অরিদের দিকে কটমট চোখে তাকায়। ছাড়ুন আমাকে। রাত হলেই আপনার অসভ্যতামি মাত্রা ছাড়িয়ে যায়। রাত হলেই তো অসভ্যতার পর্যাপ্ত সময় কিউট পাখি। মীরা চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, নষ্টামি না করে ঘুমান অরিদ। একটু তো নষ্টামি করবই। আপনি ভালো হবেন কবে? অরিদ মীরার চুলগুলো এক পাশে নিয়ে মুখ ডুবিয়ে দিয়ে বলে, প্রমিস সকাল হলে ভালো হয়ে যাব। সরুন তো অসভ্য লোক। অসুস্থ আমি বর্তমানে। অরিদ আহাম্মকের মতো তাকায় মীরার দিকে। মাঝপথে এমন বিরহ কথা না বললে পারতা। বলতে দিয়েছেন আমাকে। কন্ট্রোল আছে আপনার? অবশ্যই আছে। না হলে এতদিনে 10 বাচ্চার বাবা হয়ে যেতাম। আমার আর রায়ান ভাইয়ার তো একসাথে বিয়ে হয়েছে। দেখো উনি বাবা হয়ে যাচ্ছে। আর এইদকে আমি বুয়ের ধমক শুনছি। সবই আমার ভাগ্য। মীরা মুচকি হেসে অরিদের 2 গালে চুমু খেয়ে বলে, এত ঝগড়ুটে কেন আপনি? তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগে। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। কোনো কথা? অরিদ মীরার 2 গালে হাত দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে, মীরা ওই দিন রুমে আটকেছিলাম, সেটা আমার দোষ মানছি। বাদ সুইমিং পুলের আলোতে তো রুমটা সামান্য আলোকিত থাকে। একদম ঘুটঘুটে অন্ধকার নয়। আমি যতটুকু দেখেছি তুমি ভীতু নও।
তাহলে সেদিন গান হারানোর কারণ জানতে পারি। আর কিসের স্বপ্ন, কিসের অতীত? বাহ, হঠাৎ তো আমার আগর কথা জানবার হনছে আপনার। এতদিনে তাইলে আপনার মগজে তো প্রশ্ন জায়গা বাইর হইল। মীরার এমন ধাঁচের কথা শুনে ইউভি থতমত খেয়ে বলে, কিসব ভাষা এইগুলো মীরা? মীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আই চাটগার মাইয়া, মানে চিটাগাং এর মেয়ে। অরিত তপ্ত শ্বাস ছেড়ে বলে, নর্মাল ভাবে কথা হলো, এইসব ভাষা বুঝি না আমি। দ্য গ্রেট চৌধুরী ভিলার ছোট ছেলে মি অরিত চৌধুরী সাধারণ চট্টগ্রামের ভাষা বুঝে না। জাতি কি আপনাকে মেনে নিবে? ইংরেজি দিয়া ভদ্রতা ফলান, কিন্তু যারে বিয়া করছেন হেইর ভাষাত একটা কথা কইবার পারেন না। হেইডা লজ্জার কাম, গর্বের না। অরিত সহ্য করতে না পেরে ধমকে উঠে, জাস্ট স্পিড মীরা, আর একটা আঞ্চলিক ভাষা বললে তোমাকে মাটির নিচে রেখে আসব। মীরা হাসতে হাসতে ভেতরে ফেটে যাচ্ছে, কিন্তু অরিদের সামনে গম্ভীরতা নিয়ে হলে, আপনার এই নষ্ট কথা থেকে অল্পে তো বাঁচি যামু। অরিত কিছুক্ষণ মীরার দিকে ছোট ছোট চোখে তাকায়, এরপর এক প্রকার রাগ দেখিয়ে শুয়ে পড়ে। মীরা ভ্রু নাচিয়ে অরিদের রাগান্বিত মুখটার দিকে তাকায়, এরপর ঠোঁট চেপে শব্দ করে হেসে বলে, শুনুন তাহলে আমার অতীত। অরিত কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, প্রয়োজন নেই তোমার অতীত শোনার, যাও ঘুমিয়ে পড়ো। রাগ করেছেন? আরে আমি মজা করছিলাম একটু। অরিত শয়নরত অবস্থায় মীরার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলে, সিরিয়াস সময়ে মজা করা একদম পছন্দ নয় মীরা। মজা করার জন্য পুরো সময় পড়ে থাকে। মীরা হাসি দিয়ে বলে, হয়েছে, আর রাগ করতে হবে না। উঠে বসুন আমি বলছি। অরিত উঠে হেডবোর্ডে হেলান দিয়ে সাবধান করে দিয়ে বলে, খবরদার একটা আঞ্চলিক ভাষা ও মারবে না। অসহ্য লাগে শুনতে। বুঝেন না তাই অসহ্য লাগে। যাই হোক, আমার কথা শুরু করছি। মীরা ধীরে ধীরে অরিতকে সব কাহিনী বলতে থাকে। আতিক আর রানবীর মিলে কিভাবে চট্টগ্রামের লোকদের উত্ত্যক্ত করত, কিভাবে তাদের ছেলেরা মেয়েদের জীবন নিয়ে উল্লাস করত। মীরার ফ্রেন্ড নেহা থেকে শুরু করে মীরার সব কাহিনী অরিতকে খুলে বলে। জনি কিভাবে নেহাকে মেরেছে, মীরাকে কিভাবে রেপো করার চেষ্টা চালিয়েছিল, মীরা দেশ ছেড়ে কানাডায় মামার বাড়ি এসে থাকার কারণ, সব এক এক করে অরিতকে বলতে থাকে। মীরা থামে কিছুক্ষণের জন্য। অরিত গম্ভীর হয়ে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা দেখে অরিদের কার্নিশ লাল হয়ে গিয়েছে। মীরা শ্বাস ফেলে বলে, ওই দিন অন্ধকার রুমে মনে হয়েছিল জনি আমাকে স্পর্শ করতে আসছে, আর বাজে বাজে কাহিনী চোখে ভাসছিল। রক্তাক্ত নেহাকে অনুভব করছিলাম বারবার। নেহার আর্তনাদ, জনির বর্বরতা সব মিলিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। ভয় পেয়ে গিয়েছিলাম প্রচণ্ডভাবে। অরিত কাঁপা গলায় বলে, সেদিন জনি কি তোমাকে স্পর্শ করেছিল মীরা? কেন? স্পর্শ করে থাকলে ঘৃণা করবে না আমাকে? অরিত দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় খাবে আমার হাতে মীরা। জনি বেঁচে থাকলে আমি ওর কলিজা টেনে নিয়ে আসতাম। মীরা মুচকি হেসে বলে, আমার কাছে কখনো আসতে পারেনি। আমার নাম মীরা নয় অরিত। মানে? তোমাকে তো মীরা নামেই চিনি প্রথম থেকে। আমার সঠিক নাম আয়াত। জনির ঘটনার পর যখন কানাডায় আসি পালিয়ে, তখন মামা আমার নাম পরিবর্তন করে মীরা রেখে দেয়, যাতে জনি কোনো সন্ধান না পায়। নতুন পরিচয়, নতুন জায়গা সব মিলিত হয়ে আমি মীরা নামেই গড়ে উঠি। আয়াত নামটা চাপা পড়ে গিয়ে এখন মীরা নামেই পরিচিত। অরিত, মিসেস মীরা চৌধুরী। মীরা আলতো হাসে। আরেকটা কথা মনে হতেই মীরা কেসে বলে, আপনাকে আরেকটা কথা জানানোর ছিল। আর কি কথা? আপনার মনে আছে একবার আপনারা চট্টগ্রামে গিয়েছিলেন? অরিত কপাল কুঁচকে বলে, হ্যাঁ, সেটা তো অনেক বছর আগের কাহিনী। তখন আব্বুর নির্বাচনের জন্য একটা কাজে গিয়েছিলাম। বাট তুমি কিভাবে জানো? তোমাকে তো কোনোদিন বলিনি আমি। মীরা মিটিমিটি হেসে বলে, কাদায় পড়ে চুবানি খেয়েছিলেন মনে আছে মি অরিত চৌধুরী? একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়েছিলেন। অরিত হা করে তাকায় মীরার দিকে। মীরা অরিদের দিকে ভ্রু নাচিয়ে মিটিমিটি হাসতে থাকে। অরিত কপাল কুঁচকে বলে, অর্থাৎ? অর্থাৎ সে মেয়েটা আমি ছিলাম। মানে তুমি আমাকে অজান্তে আগে থেকেই জ্বালিয়ে আসছ। তোমাকে আমি অনেক খুঁজেছি। সামনে পেলে ফেলে দেওয়ার অপরাধে থাপ্পড় খেতে আমার হাতে। সে জন্যই তো পালিয়েছি। আপনি ছিলেন খাদ্যমন্ত্রীর ছেলে, সামনে থাকলে গর্দান যেত। অরিত কপাল কুঁচকে বলে, তুমি চিনেছিলে আমাকে? চিনেছি দেখেই তো চলে গিয়েছিলাম। বাট অন্য কেউ হলে সাহায্য করতাম। হ্যাঁ, অন্য পুরুষদের তো সাহায্য করবেই। অন্য লোকদের এই ভালো লাগবে। আরে রেগে যাচ্ছেন কেন? তখন জানতাম না কি আপনার সাথে আমার বিয়ে হবে।
আর বিয়ে হওয়ার পরও ভেবেছি আমাদের ডিভোর্স হয়ে যা। মীরা কথাটা শেষ করতে পারেনি। অরিদ মীরার ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। মীরা অরিদের কাতর চোখ দুটির দিকে তাকায়। চোখের মিলন ঘটে দুজনার। অরিদ মীরার কপালের সাথে কপাল ঠেকিয়ে হতাশ ভয়েসে বলে, ডিভোর্সের কথা কখনো উচ্চারণ করবে না মীরা। আমার পাস ছিল ওইটা। কিন্তু বর্তমানে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে হারানোর মতো ভয় পৃথিবীতে আমার কাছে আর দ্বিতীয়টি নেই। মীরা মুচকি হেসে অরিদকে জড়িয়ে ধরে। অরিদ ও আবেশের সাথে নিজের ঝগড়ুটে প্রিয়তমাকে বুকের সাথে মিশিয়ে নেয়। লেক অন্টারিওর প্রশান্ত জলরাশির কোল ঘেঁষে অবস্থিত স্যান্ডব্যাংকস বিচ। এইটা প্রকৃতির এক অদ্ভুত কারিগরি কুশলতার ফল, যেখানে জল, বালি আর আকাশ মিলে গড়েছে এক অপরূপ ত্রিধাত বৈক্য। বিস্তীর্ণ সূক্ষ্মবালুকাময় উপকূল জুড়ে যে নির্বোধি সোনালি আচ্ছাদন বিস্তার করেছে, তা শুধুমাত্র প্রাকৃতিক নয়, প্রায় অতিপ্রাকৃত মনে হয়। বীচকে দেখলে মনে হয় সূর্য তার শেষ রশ্মি দিয়ে এই তটরেখাকে সোনায় মোড়ানো এক গালিচায় পরিণত করেছে। ব্যারাকহুইসধর্মী প্রাকৃতিক ডিউন বা বালির ঢিবিগুলো, যেগুলো সময়ের সাথে সাথে বাতাস ও জলের যৌথচাপে তৈরি হয়েছে, সেই সব প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন যা পৃথিবীতে বিরল এবং কানাডার অন্যতম রক্ষিত ভূয়াকৃতি। তটরেখা এত দীর্ঘ ও উন্মুক্ত যে কোনো নির্জন প্রহরে একা হাঁটতে হাঁটতে মনে হয় এক বিশাল ধূসরবর্ণ স্বপ্নরাজ্যে প্রবেশ করছে, যেখানে কেবল ঢেউয়ের কলরব আর বাতাসের শীষ বাজে। এখানে জল এতটাই স্বচ্ছ, পানি কোনো রঙহীন কাচে আকাশ প্রতিফলিত হয়ে নিজেকেই ফিরে দেখছে। তরঙ্গগুলি ক্ষুদ্র অথচ ধারাবাহিক একটি চুম্বকের মতো তটরেখায় এসে বারবার ছুঁয়ে যায় বালির সীমানা, আবার ফিরে যায় নিঃশব্দে, বিনয়ের সাথে। বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকা সৈকত ঘেঁষা বিচ গ্রাস ও কটনউড গাছগুলো সেই একান্ত দর্শক, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে জলের ওঠানামা ও মানুষের পদচিহ্ন পর্যবেক্ষণ করে যাচ্ছে। আর দূরের আকাশের রং বদল, ক্লাউড ফরমেশনের অলঙ্ঘ মহড়া সূর্যাস্তের আগে এক ক্ষণিক চিত্রনাট্য হয়ে ওঠে। সন্ধ্যায় সূর্য যখন হ্রদের জলে নিজেকে ডুবিয়ে দেয়, তখন চারদিক সোনালি, কমলা ও লালাপ আলোয় আলোকিত হয়ে ওঠে। সৈকতের বালি এক মুহূর্তের জন্য আগুনের চেয়ে কম উজ্জ্বল নয়। আর সেই বালির উপর যদি কোনো মানবী দাঁড়িয়ে থাকে, তাহলে যেন সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। মাফিয়া বশ অন্ধকারে ঢেকে থাকা তারা গুলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়ানা তার বাহুতে আবদ্ধ হয়ে আছে। ও সেই দিকে দৃষ্টি রাখে। ইয়ানা সেদিকে তাকিয়ে মোহিত হয়ে বলে, তারাগুলো খুব সুন্দর, তাই না মি চৌধুরী? হুম। ইয়ানা ভোতা মুখে অগ্নির দিকে তাকায়। ইয়ানাকে এমনভাবে তাকাতে দেখে অগ্নি ভ্রু নাচিয়ে বলে, এত সুন্দর পরিবেশে এসেও মুখটা এমন করে রেখেছ কেন? তুমি নিজেই তো বললে জায়গাটা খুব সুন্দর। যখন আমি বলেছি তারাগুলো খুব সুন্দর, তখন আপনি জাস্ট হুম বললেন কেন? বুয়ের প্রশংসা আসে না মুখ দিয়ে। কি প্রশংসা করব শুনি? ইয়ানা লাজুক হাসি দিয়ে বলে, বলতে পারতেন তারাগুলো ঠিক তোমার মতো সুন্দর। কিন্তু আমি তো এটা বলবো না। ইয়ানা ফুঁসে উঠে, তার মানে আমি সুন্দর নয়? অগ্নি গম্ভীর হেসে ইয়ানাকে নিজের সামনে দাঁড় করায়। এরপর ইয়ানার উঁচু পেটের উপর নিজের আর ইয়ানার হাত রাখে। ইয়ানাকে তারার দিকে তাকাতে বলে। অগ্নির কথা অনুযায়ী ইয়ানা তাকায় সেদিকে। অগ্নি সবসময়কার মতো নির্বিকার ভঙ্গিতে বলে, তারার কি হাত, মুখ, চোখ আছে যে তোমার সাথে তুলনা করব? ইয়ানা বোকা বনে যায় অগ্নির বাস্তবাদী কথা শুনে। এইটা তো জাস্ট ভালোবেসে সৌন্দর্যের মিলন ঘটায় তুলনা করে। তাই বলে চাঁদের মধ্যেও নাক মুখ খুঁজতে যাবে এই সাইকো লোক? তুমি তারা হয়তো নও, কিন্তু আমার দেখা সবচেয়ে সুন্দরী রমণী তুমি। তোমার সৌন্দর্যের কাছে তারার ঝলকানি কিছুই নয়। তারাদের সৌন্দর্য বর্ণনা করা যায়, অনুভব করা যায়, কিন্তু তোমার সৌন্দর্য অনুভব তো দূরের থাক, আমাকে স্তব্ধ করে দেয়। মহাদেশে যে সৌন্দর্যের কোনো বর্ণনা হয় না, ঠিক তেমন সুন্দর তুমি। আমার দেখা সবচেয়ে ভালো মেয়ে তুমি। আমার অশান্ত হৃদয়ের প্রশান্তি তুমি। আমার অর্ধাঙ্গিনী, আমার সম্রাজ্ঞী, আমার বাচ্চাদের মা তুমি। সর্বশেষে অগ্নি চৌধুরীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি বু। অগ্নির প্রতিটা কথা ইয়ানাকে ভিতর থেকে নাড়িয়ে তুলে। কে বলেছে ইতিহাসে মাফিয়ারা খারাপ থাকে? কে বলেছিল তারা নিষ্ঠুর প্রজাতির হয়? এই তো আমার সামনে মাফিয়া বশ অগ্নি চৌধুরী দাঁড়িয়ে আছে, যে নিজের স্ত্রীর সৌন্দর্য এমনভাবে দিয়েছেন যার কোনো সারমর্ম হয় না। ভিলেনরা ভালোবাসতে জানে যদি তাদের ভালোবাসা কেউ গ্রহণ করে। ইয়ানা নিজেকে সামলাতে না পেরে অগ্নির বুকে ঝাঁপিয়ে পড়ে। অগ্নি মুচকি হেসে নিজের সাথে আগলে নেয়। আমাদের এত বছরের সংসারে এই প্রথম আপনি আমার বর্ণনা দিয়েছেন অগ্নি চৌধুরী। ভালোবাসি কথাটা কবে বলবেন? সেটাও বলে দিন না। অগ্নি
উহুম, ভালোবাসি না আমি তোমাকে। ইয়ানা অগ্নির বুক থেকে মাথা তুলে রেখ তাকায়। এরপর নিজের পেটে ইশারা করে বলে, এখানে দুটি আছে। ভালো না বাসলে কিভাবে আসলো শুনি। অগ্নি ইয়ানার পেটে এক পলক তাকিয়ে ইয়ানার রাগান্বিত মুখটার দিকে তাকায়। এরপর ঠোঁট কামড়ে হেসে বলে, যখন আমার বাচ্চা আসাটাই স্বাভাবিক। ইয়ানা ছোট ছোট চোখ করে তাকিয়ে অগ্নির কথা বুঝার চেষ্টা করে। কিন্তু বুঝতে সে ব্যর্থ হয়। সে বর্তমানে এই পরিবেশটা উপভোগ করতে চায়। তাই সব রাগ উপেক্ষা করে বলে, চলুন বালিতে হাঁটি করি। নিজের জুতো জোড়া খুলে ফেলুন দ্রুত। অগ্নি নাক কুঁচকে বলে, অসম্ভব। খালি পায়ে আমি হাঁটতে পারি না। আমি বলছি না খুলার কথা। ইয়াজ আর আনায়া বলছে পাপার জুতাগুলো যাতে খুলে দেই। অগ্নি ইয়ানার ঠোঁট উল্টে কথাগুলো শুনে শব্দ করে হেসে ওঠে। ইয়ানা এক দৃষ্টিতে অগ্নির দিকে তাকিয়ে থাকে। অগ্নি হাসি থামিয়ে বলে, আমার বাচ্চারা বলল অথচ আমি শুনতে পেলাম না। আপনার প্রাণবন্ত হাসি কি সুন্দর অগ্নি চৌধুরী। একটু হাসলে কি এমন ক্ষতি হয়? ইয়ানার কথা কানে প্রবেশ করতেই অগ্নি গম্ভীর হয়ে আসে। ইয়ানা কথাটা আনমনে বলে ফেলেছিল। অগ্নির দিকে তাকাতেই দেখে অগ্নি নিজের পায়ের সূচগুলোর ফিতা খুলছে। আমি বলেছি তখন অসম্ভব। আর যখন বাচ্চারা বলেছে তখন মাফিয়া বস এক চুটকিতে অসম্ভব কাজ সম্ভব করে ফেলছে। অগ্নি জুতা খুলে বসা থেকে দাঁড়িয়ে ইয়ানার মুখে ফু দিয়ে বলে, 3 জনের মনের আশা পূরণ করেছি। বাচ্চার মা নিজেকে প্রশ্ন করুক কার কথা শুনে জুতা খুলেছি। প্রশ্ন করতে হবে না জানি আমি। অগ্নি বালিতে পা রেখে পুনরায় আবার তুলে নেয়। বিরক্তি নিয়ে বলে, অভ্যস্ত নয় আমি ইয়ানা। হাঁট কিভাবে আমি? সবসময় আমি আপনার হাত ধরে হাঁটি, আজ না হয় আমার হাত ধরে হাঁটতে থাকুন। অগ্নি তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে তাকায়। অগ্নিকে চারপাশে তাকাতে দেখে ইয়ানা বলে, কি হলো, চলুন আমার সাথে। অগ্নি গম্ভীর হয়ে বলে, হুম চলো। অগ্নি ইয়ানার হাতের উপর হাত রেখে বালির উপর পা দেয়। প্রথমে অস্বস্তি লাগলে ও খোলা আকাশের নিচে ইয়ানার পাশে হাঁটতে থাকে। ইয়ানা হেসে অগ্নির দিকে তাকায়। দুজনের দৃষ্টি বিনিময় করে সামনে এগিয়ে যেতে থাকে। নির্জন সমুদ্রতটে রাতের নিস্তব্ধতা যেন এক অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়ে পড়েছে। নির্বোধ অথচ গভীরভাবে সংবেদনশীল। চাঁদের আলোকহীনভাবে বালুর ওপর পড়ছে আর তার প্রতিফলনে দুটি ছায়া। একজন মাফিয়া বস আর তার সবচেয়ে বড় দুর্বলতা। তারা পাশাপাশি হাঁটছে যেন এক অদ্ভুত নিঃশব্দতা ভেদ করে জীবনের গভীরতম সত্যের মুখোমুখি হচ্ছে তারা। বাতাসে লবণাক্ততার গন্ধ, দূরে ঢেউয়ের ঘূর্ণি, আর সেই প্রাকৃতিক সঙ্গীতের মাঝে তাদের হাঁটার ধ্বনি সমস্ত কিছু মিলে এক অন্তর্নিহিত নাটকীয়তা সৃষ্টি করছে। অগ্নির কড়া মুখাবয়বেও এক ধরনের কোমলতা স্পষ্ট। ইয়ানার প্রতি এক অপার্থিব স্নেহ ছড়িয়ে আছে তার দৃষ্টিতে। এই মুহূর্তে তিনি কেবল অপরাধ জগতের এক নির্মম চরিত্র নন, তিনি একজন আগামীর পিতা, তিনি একজন স্বামী। হুট করে চারদিকে গুলির শব্দে ইয়ানা ভয়ে অগ্নিকে ঝাপটে ধরে। অগ্নি ইয়ানাকে নিজের বাহুডুরে আগলে নিয়ে নিজের গার্ডদের বার্তা পাঠিয়ে দেয়। সে অনেক আগে থেকেই বুঝতে পারছে তাদের কেউ ফলো করছে। তাই জুতার ফিতা খুলার অজুহাতে গার্ডদের বার্তা পাঠিয়ে দেয়। অগ্নি প্যান্টের পিছন থেকে একটা বন্দুক হাতে তুলে নেয়। ইয়ানাকে নিজের বুকের সাথে মিশিয়ে সামনে তাকায়। 2টা গাড়ি এসে একদম তাদের সামনে দাঁড়ায়। অগ্নি কপাল কুঁচকে গাড়ির দিকে তাকায়। গাড়ি থেকে বেরিয়ে আসে 2 জন ব্যক্তি। তাদের দেখে অগ্নির কপালের ভাঁজ প্রসারিত হয়। 2 জন ব্যক্তি বুক টান টান করে পৈশাচিক হাসি দিয়ে সামনে দাঁড়ায়। একজন হাসি দিয়ে বলে, আমার ছেলে জনিকে মেরে, আমার প্রতিনিয়ত হুমকিস্বরূপ মেসেজ দিয়ে ভয় দেখানো। আমাদেরকে বোকা বানাতে তো আপনি একদম পাক্কা মাফিয়া বস অগ্নি চৌধুরী। আমাদের ব্যাংক খালি করে ছন্নছাড়া ও বানিয়ে দিতে আপনি একদম মহানায়ক অগ্নি চৌধুরী। অগ্নি বাঁকা হাসে। এরপর এক হাত দিয়ে ইয়ানাকে নিজের পিছনে দাঁড় করিয়ে আড়াল করে গম্ভীর আওয়াজে বলে, ছন্নছাড়া আর করতে পারলাম কোথায়? মাত্র তো ব্যাংক খালি করেছি, তোদের কলিজা এখনও টেনে নিয়ে আসা বাকি। রানবীর, বেইমান মা! ছোট থেকে বড় করেছি আমরা তোকে। আমাদের দৌলতে আজ তোর সিংহাসন। আর তুই আমাদের পিঠে ছুরি মারলি। অগ্নি উচ্চস্বরে হেসে উঠে। চারপাশে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে, গলা নিচে ব্লাডি বিচ। আমি থেকেছি তাই তোরা রেখেছিস। আর আমি থেকেছি তোদের দেউলিয়া করতে। তোদের মারার আগে সব কাহিনী বলবো, চাপ নিস না। কেন তোরা আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আতিক বন্দুক নিয়ে তেড়ে যায় অগ্নির দিকে। শুইলরের বাচ্চা, তোকে আজ খুন করব। ভাইয়ের মতো করে বড় করেছি। নিজের স্বার্থে। ভেবেছিলে আমি যদি সিংহাসন পাই তাহকে তোরা নিজে দখল করবি। কিন্তু বলতে পারলি না ভয়ে।
আমাকে অনেকবার মারার ও তো নকশা করেছিস আতিক। রানবীর অগ্নির পিছনে উকি দিয়ে বলে। তাহলে রক্তের স্রোতও আজ একজনের হবে না, একসাথে দুইজনের হবে। তুই বাপ হবি, মিষ্টি খাওয়ালি না অগ্নি? তোর বুটা কিন্তু ভীষণ সুন্দর। রানবীরের কুদৃষ্টি অনুভব করতে পেরে অগ্নির আগে হুঙ্কার দিয়ে উঠে। খবরদার কুত্তার বাচ্চা, তোর নোংরা দৃষ্টি আমার স্ত্রীর উপর দিবি না। চোখ তুলে নিয়ে আসব। আচমকা আরেকটা গুলির আওয়াজে সবাই স্তব্ধ হয়ে যায়। ইয়ানা চিৎকার দিয়ে কান্না করে উঠে। গুলিটা একদম অগ্নির বুকে এসে লাগত, কিন্তু অগ্নি তার আগেই সরে যায়। অগ্নিকে অক্ষত দেখে যেন ইয়ানার জীবন ফিরে আসে। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে, তুমি আমার গাড়িতে গিয়ে বসো ইয়ানা। ওই যে আরিফকে দেখতে পাচ্ছ, সে থাকবে তোমার পাশে। আমি 10 মিনিটের মধ্যে আসছি। কোনো ভয় পাবে না ওকে। ইয়ানা অগ্নির শার্ট চেপে ধরে বলে, যাব না আমি আপনাকে এখানে রেখে। ওরা আপনার ক্ষতি করে দিবে। আপনি একা আর তারা অনেকজন। মরলে একসাথে মরব। তবুও আপনাকে একা রেখে যাব না। ইয়ানার জেদ দেখে অগ্নি রেগে ধমক দিয়ে বলে, তোমাকে আমি যেতে বলেছি ইয়ানা। না হলে এই সমুদ্রে আমি তোমাকে চুবিয়ে মারব ইডিয়েট। 1000 জন গার্ডের সাথে মোকাবেলা করার ক্ষমতা অগ্নি চৌধুরীর আছে, কিন্তু তোমাকে সাথে নিয়ে একজনের সাথে লড়াই করার ক্ষমতাও নেই। ইয়ানা কেঁদে উঠে। অগ্নি সামান্য নমনীয়তা দেখিয়ে বলে, আমার কথাটা একটু শুনে ফেল যান। বাড়ি গিয়ে 1000 জেদ দেখাস, কিছু বলবো না। এখন প্লিজ আরিফের সাথে চলে যা। গার্ডগুলো সব আমার। আতিক, রানবীর কিছু করতে পারবে না। অগ্নি ইয়ানাকে আড়াল করে আরিফের কাছে পাঠিয়ে দেয়। রানবীর আর আতিক গাড়ি থেকে কিছু কাগজপত্র বের করে পুনরায় অগ্নির সামনে আসে। অগ্নিকে একা রহস্যময় হাসি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কপাল কুঁচকে আসে। তোর বউ কোথায়? কলিজার ভেতরে ঢুকিয়ে দিয়েছি যাতে শকুনের দৃষ্টি না পড়ে। অগ্নি কথাটা বলেই চোখ মুখ শক্ত করে ফেলে। 2 ঠোঁট দিয়ে গার্ডদের উদ্দেশ্যে শীষ দেয়। শীষ বাজানোর সাথে সাথে চোখের পলকে পুরো বীচ রক্তাক্ত হয়ে পড়ে। আতিকদের সব গার্ড রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অগ্নি লাশগুলোর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, কি ভেবেছিস ডিটারজেন্ট খেয়ে মাফিয়া বশ হয়েছি? তোর বলা প্রত্যেকটা কথাও কেউ রেকর্ড করে ফেলছে। অগ্নি চৌধুরী কোনো জায়গায় পা রাখলে সেখানে সেখানে নিরাপত্তা নিয়ে রাখে। তোরা যদি চলে থাকি ধালে ধালে, আমি চলি পাতায় পাতায়। একা বুকে নিয়ে বের হওয়ার প্রশ্নেই আসে না। নিজের চারদিকে তাকিয়ে দেখ আতিক আর রানবীর। আতিক আর রানবীর চারদিকে তাকায়। তাদের চারদিকে বন্দুক তাক করে রেখেছে শত শত গার্ড। তারা ভয়ে জমে উঠে। কিন্তু পর মুহূর্তে পৈশাচিক হাসি দিয়ে বলে, আমাদের মেরে ফেললেও তোর বউ বাচ্চাকে বাঁচাতে পারবি তো অগ্নি? আমাদের মারতে মারতে তোর সন্তান আর বউ ফিনিশ। অগ্নি বন্দুক নিচে নামিয়ে নেয়। কাপা গলায় বলে, কি করেছিস তোরা মাদারফাকারের বাচ্চা? আমার স্ত্রীর উপর সামান্য আঘাত লাগলে ও জ্বালিয়ে দিব তোদের। আই ক্যান ইন্ডিউর এভরিথিং, বাট আই ক্যান টলারেট ইভেন আ সিঙ্গল ব্লো টু মাই ওয়াইফ। আতিক পৈশাচিকভাবে হেসে উঠে। অগ্নির চোখ দুটি জ্বলে উঠে। জেগে উঠে সেই ভয়ানক অগ্নি চৌধুরী, যার কাছে রক্ত এক অমূল্য সম্পদ। লোকের দেহকে ছিন্ন বিচ্ছন্ন করে পৈশাচিক তৃপ্তি মেটায়। অগ্নির চোখের কার্নিশগুলো লাল আকার ধারণ করে। নিজের বোধশক্তি হারিয়ে আতিক আর রানবীরের বুকে একটা বুলেট ছুঁড়ে মারে। এরপর পায়ে হাতে অনেকগুলো গুলি বসিয়ে দেয়। অগ্নির আচমকা আক্রমণে তারা সাথে সাথে বসে যায়। তারা তো ভেবেছে অগ্নি দুর্বল হয়ে যাবে, আর সেটার ওই সুযোগ নিবে তারা। অগ্নি দাঁত পিষে গার্ডের উদ্দেশ্যে গর্জন করে উঠে, এই 2 শুয়োরের বাচ্চাকে টর্চার সেলের সবচেয়ে ভয়ানক কক্ষে নিয়ে যাও। তারা মৃত্যুর জন্য ছটফট করবে, কিন্তু উপরওয়ালা ছাড়া কেউ জান নিতে পারবে না। সবচেয়ে নরকময় যন্ত্রণা দিব এদের। অগ্নি কথাটা বলে সোজা চলে যায় ইয়ানার উদ্দেশ্যে। নিজের গাড়ির কাছে গিয়ে স্তব্ধ হয়ে যায়। আরিফ রক্তাক্ত হয়ে গাড়ির এক পাশে পড়ে আছে। হাত দিয়ে বারবার গাড়ির ভিতরে ইশারা করছে। আচমকা ইয়ানার চিৎকার কানে বাজতেই অগ্নি নিজের শক্তি হারিয়ে ফেলে। আরিফের রক্তাক্ত শরীর ভিতরে মুচড় দিয়ে উঠে। ইয়ানার পর পর চিৎকার অগ্নির কানে বাজতেই থাকে। অগ্নি উন্মাদের মতো আরিফের কাছে যেতেই আরিফ রক্তাক্ত ঠোঁট নিয়ে বলে, ভাই ভিতরে ভাবি, বাঁচাও দ্রুত। অগ্নি উঠে যায় গাড়ির কাছে। ইয়ানা ব্যাক সিটে এক পাশে আছে, আর অন্য পাশে ঝর্ণা আর রায়হান ধস্তাধস্তি করছে। ইয়ানা পেটে হাত দিয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছে। অগ্নি দাঁত খিচে রায়হানের শার্টের কলার খামচে ধরে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। রায়হান তাকানোর আগেই অগ্নি একটা ছুরি দিয়ে রায়হানের মুখের উপর কুপাতে থাকে। চোখ গলে যায়, ঠোঁট নাক সব জায়গায় আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
রায়হানের আর্তনাদ যেন বর্তমানে পৈশাচিক শান্তি। অগ্নিজনির বুকের মাঝখানে একাধারে ছুরিঘাত করে চিৎকার করে উঠে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো ওদেরকে আঘাত করা? শালা মাদারফাকার, তোদের বাপ বেটার জীবন নরকে বানিয়ে ছাড়ব আমি। যে ভাইয়ের শরীরে আমি কোনোদিন আঘাত করিনি তাকে তুই রক্তাক্ত করেছিস। যে স্ত্রীকে সামান্য থাপ্পড় দিলে নিজে দ্বিগুণ আঘাতের কষ্ট সহ্য করি তুই তাকে আঘাত করেছিস। হ্যাঁ বাচ্চা। অগ্নির পাগলাটে পর পর ছুরির আঘাতে রায়হান চিৎকার করতে করতে জ্ঞান হারায়। অগ্নি থামে, কারণ তাদের একবারে জানে মারবে না, তিলে তিলে মারবে। তারা ভেবেছিল অগ্নি আর ইয়ানা একা বের হয়েছে তাই অ্যাটাক করেছে, কিন্তু অগ্নির লোকায়িত গার্ডদের সম্পর্কে ধারণা ছিল না তাদের। অগ্নি রায়হানের রক্তাক্ত শরীরের উপর থু থু দিয়ে উঠে গার্ডাদের উদ্দেশ্যে বলে, ইমার্জেন্সি, আরিফকে নিয়ে হসপিটালে এডমিট করাও। আমার ভাইয়ের যাতে কিছু না হয়। আমার জন্য সে রক্তাক্ত হয়েছে, প্লিজ আমার ভাইয়ের যাতে কিছু না হয়। গার্ডরা অগ্নির কথামত রক্তাক্ত আরিফকে কাঁধে তুলে গাড়িতে বসিয়ে দেয়। অগ্নির গাড়ির দরজা খুলতেই ঝর্ণাকে রক্তাক্ত অবস্থায় দেখে রেগে যায় আরও। অগ্নি ঝর্ণার গলায় চেপে ধরবে তার আগেই ইয়ানা বলে, ওকে কিছু করবেন না। ঝর্ণার কারণে আজ আমি বেঁচে আছি। রায়হান আমাকে আঘাত করতে আসলে ঝর্ণা সেই আঘাতের সম্মুখীন হয়। অগ্নি অবাক হয় ইয়ানার কথা শুনে। ইয়ানা হাঁপাচ্ছে, ব্যথায় পেট ছিঁড়ে যাচ্ছে, তারপরও দাঁত চেপে সহ্য করে অগ্নির দিকে তাকিয়ে আছে। ঝর্ণা নিভু নিভু চোখে অগ্নির দিকে তাকায়। অগ্নির গাল স্পর্শ করতে চায় কিন্তু পারে না। ঝর্ণা হাসি দিয়ে বলে, জীবনে অনেক পাপ করেছি অগ্নি। ইয়ানাকে শেষ করতে রায়হানের সাথে অনেক চুক্তি করেছি। আশা করি তুমি সব জেনে গিয়েছ বা আগে থেকেই জানো। আমি তোমার ইয়ানার বিচ্ছেদ চেয়েছিলাম, কিন্তু খুন নয়। আমি খারাপ, কিন্তু আমার ভালোবাসা খারাপ ছিল না। যখন ছোট ছিলাম তখন মাম্মি গল্প বলতো, আহান চৌধুরী নামক একজন ছেলে আছে সাজিদ চৌধুরীর, তার সাথে একদিন আমাকে বিয়ে দিবে। ছোট থেকে তাকেই মন প্রাণ দিয়ে রেখেছে। বড় হয়ে যখন তোমার মুখী হয়েছি ভালোবেসে ফেললাম। শিশু মনে গড়ে উঠে আবেগ যেন ফুটন্ত হয়ে উঠেছিল। কিন্তু যেদিন তোমার বিয়ের খবর শুনেছি এরপর থেকে বরবাদ হতে শুরু করি। সব নেশা করেছি ভুলে যেতে, কিন্তু পারছিলাম না। ইয়ানাকে দেখে রাগ হত, ছিনিয়ে নিতে চেয়েছিলাম আমার ভালোবাসা। সেজন্য রায়হানের সাথে হাত মিলিয়েছি। পরে জানতে পারলাম রায়হান তোমার বড় শত্রু। সে তোমাকে মারতে চায়, আমাকে ঢাল বানিয়েছে, বোকা বানাচ্ছিল। তোমাকে যে মারবে তাকে কিভাবে সহ্য করব বলো? ভালোবাসি তো তোমাকে খুব। এতদিন লাপাত্তা ছিলাম ভুলে থাকার জন্য। কানাডায় ফিরে রায়হানের পিছু নেয়। এরপর এখানে বিচে চলে আসি। তোমার সন্তানের ক্ষতি আমি হতে দেয়নি অগ্নি। ইয়ানাকে বাঁচায়নি, কিন্তু ইয়ানা যদি একা হতো তাহলে কোনোদিন ও বাঁচাতাম না। কিন্তু ওর পেটে তোমার সন্তান ছিল। নিজের সন্তানকে হারিয়ে তুমি তো মরে যাবে। যাকে ভালোবাসি তার নির্বচিৎকার কিভাবে সহ্য করব বলো? ঝর্ণা থেমে আবার ও কান্না করে উঠে। এক পাক্ষিক ভালোবাসা মৃত্যুর থেকে ও ভয়ানক, যা তোমার হৃদয়কে ক্ষণে ক্ষণে রক্তাক্ত করে ক্ষতবিক্ষত করে ফেলবে। আমিও হেরে গেছি সেই ভালোবাসার কাছে, কিন্তু হেরে গিয়ে ও শান্তি অনুভব করছি। তার অস্তিত্বকে রক্ষা করে একটা ভালো কাজ তো করেছি। আমাকে ক্ষমা করেছ তো অগ্নি? অগ্নি ঠোঁট ভিজিয়ে গম্ভীরতা টেনে বলে, তোমাকে হসপিটালে নিতে হবে ঝর্ণা। ঝর্ণা মলিন হেসে বলে, এতক্ষণে শরীর থেকে সব ব্লাড মেবি বের হয়ে গিয়েছে। বাঁচব না আমি আর অগ্নি। শুধু মিষ্টি সুরে একটা কথা বলবে প্লিজ অগ্নি? একটু শুনতে চাই। ঝর্ণা, কেন পাগলামো করছো? ক্ষমা করে দিয়েছে আমি তোমাকে। হয়তো কখনো কাউকে ক্ষমা করার রেকর্ড আমার নেই, কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছি। ঝর্ণা অগ্নির হাতে স্পর্শ করে বলে, জন্ম জন্মান্তর বলতে কিছু নেই, না হলে এক জন্মে অন্তত তোমার ভয়ঙ্কর ভালোবাসার সঙ্গী হতাম। পরকালে যাতে তোমার সাথে আমার দৃষ্টি বিনিময় হয় অগ্নি। অগ্নি সব কিছু বাদ দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। যে কোনো মূল্যেই এখন হসপিটালে পৌঁছাতে হবে। অগ্নি গাড়ি স্টার্ট দিবে এমন সময় ইয়ানার চিৎকারে স্তব্ধ হয়ে যায়। ঝর্ণা আপু, চোখ খুলো প্লিজ। তুমি এইভাবে চলে যেতে পারো না। তুমি ভালো হবার সুযোগ পাবে। আমার সাথে থাকবে তুমি আমার বোন হয়ে। প্লিজ চলে যেও না। অগ্নি নিস্তেজ কণ্ঠে বলে। ঝর্ণার শ্বাস কি বন্ধ হয়ে গিয়েছে ইয়ানা? ইয়ানা ডুকরে কেঁদে উঠে। কথা বলছে না, চোখ বন্ধ করে ফেলেছে। অগ্নি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি ঠিক আছো? অগ্নির বলা বাক্যটা হয়তো ইয়ানা শুনতে পায়নি। নিজের পেটে ধরে ছটফটিয়ে উঠে। আয়াহ! আচমকা ইয়ানার চিৎকারে অগ্নি পাগলের মতো ছুটে যায় তার কাছে।
দরজা খুলে ইয়ানার দিকে তাকাতেই আটকে উঠে। ইয়ানার পুরো কাপড় ব্লাডে লাল হয়ে গিয়েছে। অগ্নির শ্বাস আটকে রাখে। ঠিক। তুমি আঘাত পেয়েছিলে? ইয়ানা মুখ খিচে বলে। হ্যাঁ। রায়হান আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। অগ্নি অস্থির হয়ে ওঠে। তারা হসপিটাল থেকে অনেক দূরে। এখান থেকে হসপিটালে পৌঁছানোর আগেই ইয়ানার ডেলিভারি করাতে হবে, না হলে সে কোনো অঘটন ঘটে যাবে। অগ্নি চুল খমচে ধরে। ইয়ানার পর পর চিৎকার করে উঠছে। অগ্নি সহ্য করতে পারছে না এই শব্দগুলো। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ভীষণভাবে। সে ইয়ানাকে নিজের বুকের সাথে চেপে ধরে। ইয়ানক্র যন্ত্রণাকাতর শরীর তাকে কাঁপিয়ে তুলছে। প্রসববেদনার প্রথম ঢেউ যেন তাকে ছিন্নভিন্ন করে দিতে উদ্যত। মুহূর্তেই তার মস্তিষ্কে বজ্রাঘাত হল। যে শহরের প্রতিটি গলির মালিকানা নিয়ন্ত্রণ করে, তার হুঙ্কারে কেঁপে উঠে পুরো শহর। আজ সে মাফিয়া বস বারবার কেঁপে উঠছে। তার চোখে যন্ত্রণা। ইয়ানার আর্তনাদ ছিল তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে কর্কশ আর অবর্ণনীয় শব্দ। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। পর্ব 64। দ্বিতীয় অংশ। অগ্নি ইয়ানাকে পাজা কোলে তোলে নেয়। ইয়ানার শরীর থেকে প্রবাহিত রক্ত অগ্নির সাদা শার্ট লাল আকার ধারণ করে। মুহূর্তের মধ্যেই সাদা কাপড় লাল রঙে পরিণত হয়। ইয়ানা ছটফট করছে। অগ্নির শার্টের কলার খামচে ধরে দাঁত কিরমিরিয়ে ওঠে। জায়গাটা পাশঘেঁষা এক নির্জন। এখানে আধুনিক সভ্যতার কোলাহল থেকে বহু যোজন দূরে। সময় এখন গভীর রাত। আকাশে অমাবস্যার কৃষ্ণপ্ত। আর এদিকে ইয়ানার তীব্র প্রসববেদনায় ক্ষতবিক্ষত চিৎকার যেন ছিঁড়ে ফেলছিল মাফিয়া বসের চিরঠান্ডা হৃদয়ের অজস্র গোপন স্তর। একসময় যে আঙুল ট্রিগারে চাপ দিয়ে অবলীলায় জীবন কাটত, সে আঙুলেই আজ প্রকম্পিত কৌতূহল আর করুণ জিজ্ঞাসা। জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে অস্ত্রধারী সেই পুরুষকে করত এক অন্যরকম অস্ত্রোপচার। প্রকৃতির নির্দেশে, ভালোবাসার তাগিদে এবং পরিস্থিতির অনিবার্যতায়। আতিক আর রানবীরের সংঘর্ষের জন্য আসে। পাশের সকল মানুষ ভয়ে নিজের গন্তব্যে চলে গিয়েছিল। চারপাশে যেন একটা পোকার অস্তিত্বও নেই। অগ্নি ইয়ানার কপালে চুমু খেয়ে ভাঙ্গা আওয়াজে বলে, কিছু হবে না তোর জান। নিজের জীবন দিয়ে হলেও তোর সুরক্ষা নিশ্চিত করব। একটা ভরসা আর ধৈর্য ধরো পাখি। ঘাবড়াবেন না অগ্নি চৌধুরী। আমাকে কোনো এক নিরাপদ স্থানে নিয়ে চলুন। ইয়ানা অনেক কষ্টে 2 লাইন কথা উচ্চারণ করে। অগ্নি ইয়ানাকে নিজের বুকের সাথে চেপে ধরে পাশের জঙ্গলে ঢুকে পড়ে। এই জায়গাটা তার পূর্ব পরিচিত। কাজের সূত্র ধরে অনেকবার আসতে হয়েছে। জঙ্গলের গভীরতা পেরিয়ে একটা পুরনো মন্দিরে ঢুকে পড়ে। দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো সন্ন্যাসীর বসবাস ছিল। জায়গাটা ছিল খুব পুরনো আর ভাঙ্গাচুরা নাগ মন্দির। অগ্নি মন্দিরের মেইন দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর ইয়ানাকে নিয়ে একটা উঁচু স্থানে শুইয়ে দেয়। ইয়ানার চিৎকার তার প্রতিটা রক্তবিন্দুকে জমিয়ে দিচ্ছিল। যার সামান্য আর্তনাদ সহ্য করতে পারে না, সে আজ মৃত্যুর সাথে লড়াই করছে। অগ্নি নিজে বসে ইয়ানাকে জড়িয়ে ধরে। এরপর মোবাইল বের করে কল চেক করে। ইয়ানার যখন পেইন শুরু হয়েছিল তখন সে মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে দ্রুত ডাক্তার নিয়ে পৌঁছানোর জন্য। অনেকের রিপ্লাইও এসেছে, বাট এখন আর কোনো কানেকশন নেই। জঙ্গলের ভেতরে সামান্য নেটের ছিটে ফুটেও নেই। মাফিয়া বসের দাঁত খিচে উঠে। রাগে চোয়াল শক্ত হয়ে আসে মুহূর্তেই। রাগের নিয়ন্ত্রণ হারিয়ে নেটহীন মোবাইলটাকে সজোরে আছাড় মেরে চেঁচিয়ে উঠে, ডেমিট! বালের সব বিপদ এমন অসময়ে দেখা দেয়। মোবাইলে 3 জায়গায় ধাক্কা খেয়ে বিখণ্ড হয়ে যায়। ইয়ানা হাঁপিয়ে উঠছে। সহ্য করতে না পেরে কান্না করে উঠে, কিছু করুন অগ্নি চৌধুরী, আমি আর সহ্য করতে পারছি না। অগ্নির চোখ লাল হয়ে ওঠে। কার্নিশে পানি জমে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে ইয়ানার ব্যথাতুর মুখটার দিকে তাকিয়ে থাকে। নিজেকে শক্ত করে ইয়ানার 2 গালে হাত রেখে বলে, আমার উপর ভরসা আছে তো পাখি? নিজের থেকেও বেশি। তাহলে তোমার স্বামী তোমার ডেলিভারি করাবে। প্রস্তুত তো তুমি? ইয়ানা অবাক হয়ে বলে, পারবে না আপনি? নিজেকে শক্ত করে রেখো, সাথে আমাকে ও সাহস জুগান দিও। তুমি পাশে থাকলে আমি সবচেয়ে বড় যুদ্ধে জয় করে আসতে পারব। কিন্তু তোমার সাহস আমার খুব প্রয়োজন। তোমার হাজবেন্ড সুপারম্যান হয়ে সব কষ্টের অবসান ঘটাবে। নিজের হাতে নিজের সন্তানকে নিয়ে আসব। কিন্তু খবরদার চোখ বন্ধ করবে না। ইয়ানা কান্না করে অগ্নিকে জড়িয়ে ধরে। অগ্নি চোখ বন্ধ করে শ্বাস টানে। ইয়ানা নিস্তেজ হয়ে পড়ছে ধীরে ধীরে। যে মাফিয়া বস জীবনে কারোর জন্য করুণা করত না, দয়া দেখাত না, কষ্ট পেত না, সে আজ কারোর চিৎকারে ছটফট করছে।
যার হাতে লেগে থাকত খুনের রক্ত আজ তার পুরো শরীরে লেগে আছে সন্তান আগমনের রক্ত। হয়তো খুশির, আবার হয়তো সবচেয়ে যন্ত্রণাদায়ক। যার হাতে সবসময় অস্ত্র থাকত আজ সে হাতে নিজের স্ত্রীর প্রসব করাচ্ছে। যে হাতে বাচ্চাদের বলি দিত আজ সে হাতে আরেক বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসছে। জীবনে প্রথমবার অগ্নি চৌধুরী ভয় পাচ্ছে। তার হাত কাঁপছে, পা কাঁপছে, বুক কাঁপছে, এমনকি পুরো শরীর কাঁপছে অসম্ভবভাবে। অধৈর্য হয়ে ইয়ানার নিস্তেজ শরীরটাকে পরখ করে। সমুদ্র সান্নিধ্যে অবস্থিত কানাডীয় এক ক্ষুদ্র অথচ ঘনত্ব ভুল অরণ্যানী প্রকৃতির সুপরিকল্পিত নিসর্গনকুঞ্জ, যার প্রতিটি বৃক্ষদেহ নিঃশব্দে ধারণ করে বহুকালের নিসর্গবেদনা ও প্রাকৃতিক স্মৃতিচিহ্ন। নিঃসীম নীলিমার প্রান্তসীমায় অবস্থিত এই বনাঞ্চলের ঘনচিত্র বৃক্ষবিন্যাস সূর্যালোকের স্নিগ্ধ আবর্তনে হয়ে ওঠে রৌদ্রচ্ছায়ার এক সুরম্য নাট্যভূমি, যেখানে প্রতিটি পত্রপল্লব ধ্বনিত করে মৌন সঙ্গীত। গম্ভীর হেমলোক ও রাজসিক সিডারের নিবিড় সমাহারে স্থবিরতা ও স্পন্দনের এক আশ্চর্য সমবায় প্রতিভাত হয়। বনভূমির অন্তঃস্থলে বিচরণ করে হরিণের ক্ষিপ্র ছায়া, একুনের কৌতূহলভরা চাহনি এবং বিরলবেশী কালো ভালুক, যাদের উপস্থিতি এই প্রাকৃতিক নিকুঞ্জকে করে তোলে জীবনের গোপন চলাচলে মুখর। পাথর বিছানো উপকূলে সমুদ্রের অবিরত জলোচ্ছ্বাস যেন গায় এক নির্বশব্দসঙ্গীত, যার প্রতিটি তরঙ্গ বহন করে প্রকৃতির অনন্ত চেতনার বার্তা। এই জঙ্গল শুধু একটি ভৌগোলিক পরিসর নয়, বরং এক অস্তিত্বময় নিঃসঙ্গতা, যেখানে প্রকৃতির মৌনতা ও মনুষ্যহীনতার সম্মিলনে গঠিত হয় এক অলঙ্ঘ ধ্যানভূমি। আর সেই অরণ্যের পাশেই একটা ছোট, খাটো ভাঙ্গা হিন্দু শাস্ত্রের নাগ মন্দির। সেই মন্দিরের ভিতরে আগমন ঘটতে চলেছে আগামী দিনের মাফিয়া লিডারের। ইয়ানার মুখে মুখে ঘাম ঝরতে থাকে। যন্ত্রণায় বিকৃত চোখ এবং জঠরের ভেতর ছিঁড়ে যাওয়া অস্থিরতার আর্তনাদে অগ্নিশ্বাস বন্ধ হয়ে আসছে। তার হাতে একদম সময় নেই। কোনো ডাক্তার আসার অপেক্ষাও সে করতে পারবে না। অ্যাড্রেনালিনের অপ্রতিরোধ্য জোয়ারে সে খুলে ফেলে নিজের কোট। গাড়ির ভিতরে থাকা ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে। হাত মোড়ায় জীবাণুমুক্ত কাপড়। যতটুকু সম্ভব প্রস্তুতি নেয়। অগ্নি ইয়ানার হাত চেপে ধরে কপালে চুমু খেয়ে বলে, জীবনের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রে আমি নেমেছি। তোমার প্রতিটা কষ্ট আমার হোক। ইয়ানার যোনিপথে ইতোমধ্যেই শিশুর মাথার গঠন দেখা দিয়েছে। অগঞ্জ দ্রুততার সঙ্গে সাফ করে নেয় পরিসর। জীবাণুমুক্ত তোয়ালে, পানি এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে যা কিছু ছিল গাড়িতে। বুকের ভেতর হিমেল উত্তেজনা। আজ না আছে কোনো শত্রু, না কোনো বন্দুকযুদ্ধ। এমন এক মুহূর্ত তার জীবনে কখনো আসেনি। ধীরে ধীরে বাচ্চা আবির্ভাব হতে শুরু করল। এক প্রবল চিৎকারের তীব্রতায় ইয়ানার সমস্ত শরীর যেন ছিঁড়ে যাচ্ছিল। রক্তে লাল হয়ে উঠছিল নিচের পুরো অংশ। সেই যন্ত্রণার মাঝে হঠাৎ এক তীক্ষ্ণ আর কোমল শব্দ, শিশুর কান্না। দুই হাতে আলতো করে শিশুকে ধারণ করে নেয় অগ্নি, যেন পৃথিবীর সবচেয়ে দামি রত্ন হাতে পেয়েছে। শিশুটির নাড়ি কেটে ফেলার জন্য সে নিজের পকেট থেকে বের করে এক স্টেরিল ছুরি, যেটি একসময় প্রাণনাশে ব্যবহৃত হতো, আজ তা জীবনদানে। শিশুটি ছিল তার ছেলে, আগামী মাফিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী। শিশুটি কাঁপছে, কাঁদছে, বেঁচেও আছে। এ যেন তার হাজার হত্যাকাণ্ডের বিপরীতে এক জীবনের বিজয়। কিন্তু অগ্নির হৃদয় কি ঠান্ডা হয়েছে, যেখানে তার জীবন অর্ধমিত হয়ে পড়ে আছে। অগ্নি বাচ্চাকে তোয়াক্কা না করে ইয়ানার কপালে চুমু খেতে যাবে, ইয়ানা আবার ও ছটফট করে উঠে। ঠিক আগের মতই সেই আর্তনাদ। সেই কান্নায় ছিল অন্যরকম এক বিভৎসতা, যেন শরীর বিদীর্ণ করে কে যেন দ্বিতীয়বার উঠে আসছে। অগ্নির মস্তিষ্ক নড়ে উঠে। ডাক্তার বলেছিল টুইন বেবি হবে। অগ্নি ঘন ঘন শ্বাস টানে। প্রায় 10 মিনিট পর ইয়ানার থেমে যাওয়া চিৎকারে অগ্নির হৃদয়ের ক্ষত আবারও তাজা হয়ে উঠল। এইবার সময় দীর্ঘ, ধীর আর বেদনাদায়ক ছিল। ইয়ানা আধমরা হয়ে গিয়েছে প্রায়। চোখ প্রায় কোটরে বসে গেছে। অগ্নির শরীর থেকেও রক্ত ঝরছে। এত চাপ যে বুকে ব্যথা জমে আছে। অবশেষে দ্বিতীয় শিশু তাদ এক জান্নাত বেরিয়ে আসলো তার মেয়ে। অগ্নি নিজের শার্ট খুলে মেয়েটাকে জড়িয়ে নেয়। চোখ খোলা, কিন্তু চিৎকার নেই। অগ্নি সেসব খেয়াল না করেই ছেলের পাশে রেখে দেয়। অগ্নি অধৈর্য হয়ে ইয়ানাকে নিজের সাথে চেপে ধরে। ইয়ানা পুরি গান হারিয়েছে। অগ্নি ইয়ানার 2 গালে স্পর্শ করে চোখ খোলার জন্য। কিন্তু ইয়ানার কোনো হুঁশ নেই। সে বেহুশের মতো নিস্তেজ হয়ে পড়ে আছে। এতক্ষণ পর্যন্ত মাফিয়া বস নিজের ধৈর্য ধরে রাখতে পারলেও এখন সে সবচেয়ে বেশি অধৈর্য মানবে পরিণত হয়। অস্থির হয়ে উঠে সে। ইয়ানার চিবুক চেপে ধরে আকস্মিক রাগে চোয়াল শক্ত করে ধরে অধৈর্য বশ হুঙ্কার দিয়ে উঠে, এই আল্লাহর বান্দি, চোখ খুল বলছি। আমার ভেতরে ঘূর্ণিঝড় হচ্ছে, বুঝতে পারছিস না?
আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, 2 মিনিটের মধ্যে চোখ খুল, না হলে সমুদ্রের উপর দিয়ে ভাসিয়ে দিব। তখন কেউ আটকাতে পারবে না, আই রিপিট, কেউ পারবে না আটকাতে। অগ্নি চৌধুরীর ধৈর্যের পরীক্ষা নিস না, খবরদার। ধৈর্য খুব আমার। অগণিত জনকে মেরেছি, তোকে মারতেও হাত কাঁপবে না আমার। ইয়ানার মাথা এক পাশে হেলে যায়। পুরো মুখের ঘামের আস্তরণ। পাশের সমুদ্রের উত্তালের গর্জন হয়তো সবাই শুনতে পাচ্ছে, কিন্তু অগ্নি চৌধুরীর বুকের ভেতরের নির্ব উত্তালকে শুনবে? যে সবসময় সামান্য হলেও শুনতে পেত, সেই তো নিস্তেজ হয়ে পড়ে আছে। ইয়ানার এমন অবস্থা, কি মাফিয়া বস আদৌ ঠিক আছে? রাগ উঠছে নিজের উপর। সেদিন যদি বেবি কনসিভে এগিয়ে যেতে না দিতাম, তাহলে আজ তার বুটাকে এই অবস্থায় দেখতে হতো না। প্রয়োজন ছিল না তার বাচ্চার। মৃত্যুর লড়াই করে কি প্রয়োজন ছিল বাচ্চা দুনিয়ায় নিয়ে আসার? কিন্তু এই মেয়ে তো সবসময় আমার থেকে এক পা এগিয়ে যাবে। শুনেনি আমার কথা? যদি শুনত, তাহলে আমাকে অন্তত তীব্র দহনে জ্বালিয়ে মারত না। এত ট্রিলিয়নার হয়ে লাভ কি যদি প্রয়োজনে একটাকে ও সামনে না পায়? অগ্নির চোখ দুটি জ্বলে উঠে। সেটা রাগ নাকি অতিরিক্ত দহনে বুঝা মুশকিল। অগ্নি ইয়ানার রক্তাক্ত শরীরটাকে নিজের সাথে চেপে ধরে। তার নিজের শরীরেও রক্তে মাখি। অগ্নির হাত দুটি ইয়ানার নারীসত্তায় লাল হয়ে গিয়েছে। অগ্নি ইয়ানার গলায় সামান্য চাপ প্রয়োগ করে বলে, চোখ মেলে তাকাও ইয়ানা। আর কত দহনে পুড়িয়ে মারবে আমাকে? ইয়ানাকে একই ভঙ্গিমায় পড়ে থাকতে দেখে অগ্নি উন্মাদ হয়ে ওঠে। মাথা কাজ করা বন্ধ করে দেয়। ঠান্ডা মাথার খুনি এখন হয়ে উঠেছে, এখন শোকাহত সাইকো। ইয়ানার দিকে দাঁত পিষে বলে, এই এত সহজে চলে যাবি আমাকে রেখে? আমাকে সঠিক পথে ফিরিয়ে আনবে কে তাহলে? আমাকে ভালো মানুষকে বানাবে? যখন চলেই যাবি, তখন আমার কাছে কেন এসেছিলি? শালি ধান্দাবাজ। ধান্দা করিস আমার অনুভূতির সাথে? আমি আমার ভালোবাসাটা কার কাছে প্রকাশ করব? তুই জানিস না, তোকে বুকে আগলে না রেখে ঘুমাতে পারি না। এইভাবে চোখ বন্ধ করে রাখলে কি নিয়ে ঘুমাব আমি? তোর কঙ্কালকে নিয়ে ঘুমাব রাবিশ। অগ্নি নিজের হাতের চাপ আরও প্রয়োগ করে তুলে। আমাকে না মেরেই চলে যাচ্ছিস? সঠিক পথেও তো ফিরিয়ে আনলি না। শুনে রাখ, এই জীবনে অগ্নি চৌধুরীর জীবন থেকে তোর মুক্তি নেই। আমার প্রতিটি হায়াত তোর নামে উৎসর্গ করেছি বারংবার। আমার আগে তুই মরতে পারবি না। আরে বাল, তোর বন্ধ চোখ আমি সহ্য করতে পারি না, তুই জানি না? মরে যা, সমস্যা নেই। প্রয়োজনে আইসে ডুবিয়ে নিজের সাথে রেখে দিব। তোর নিঃশ্বাসের প্রয়োজন নেই, তুই হলেই হবে আমার। রাগের আর উন্মাদনার বশবর্তী হয়ে কখন যে তার হাতের চাপ শক্ত হয়ে উঠেছে, সে খবর নেই। সে তো এখন আর নিজের মধ্যে নেই। মস্তিষ্কের প্রতিটি কোষ যেন থমকে গিয়েছে। গলায় এত জোরে চাপ প্রয়োগে ইয়ানা কেসে উঠে, কিন্তু চোখ মেলে তাকায় না। ইয়ানার গলার আওয়াজ পেয়ে অগ্নির যেন প্রাণ ফিরে এসেছে। ইয়ানা নিস্তেজ। অগ্নির প্রতিটা ধমক আর হুঙ্কার কান অবধি আজ পৌঁছাচ্ছে না। অগ্নির আত্মা শুকিয়ে আসছে। এর চেয়ে অসহায় সে আর কোনোদিন হয়নি। একদিকে ইয়ানার নিস্তেজ শরীর ওর শ্বাস থমকে দিচ্ছে, অন্যদিকে মেয়ের শরীর নড়তে না দেখে রুহু কেঁপে ওঠে। অগ্নি ছটফট করে উঠে। কোনমতে নিজের শরীরটাকে টেনে নিয়ে বাচ্চাদের সম্মুখে বসে। তার ছেলে কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। আর মেয়েটা কেমন নিস্তেজ হয়ে আছে, যেন শ্বাস নড়ছে না। অগ্নি মেয়ে বাবুটাকে নিজের কোলে তুলে নেয়। মেয়ের মুখের দিকে তাকাতেই আরও অস্থির হয়ে ওঠে। তার মেয়ে ও চোখ বন্ধ করে রেখেছে। অগ্নি নিজের হৃৎপিণ্ডে একটা চাপ অনুভব করে। কাপা হাতে মেয়ের নাকের সামনে অনামিকা আঙ্গুল রাখে। থমকে যায় সে। আঙ্গুলটা সরিয়ে ফেলার শক্তিটুকুও যেন ফুরিয়ে গিয়েছে। নিজের চোখ বন্ধ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। মেয়েটাকে মাফিয়া বস নিজের বুকের সাথে চেপে ধরে নিস্তেজ হয়ে বলে, কেন এমনটা করলে আম্মু? পাপা কি খুব খারাপ ছিলাম? থাকা যেত না পাপার কাছে তার মা হয়ে? কেন ছেড়ে গেলে আম্মু? পাপাকে আবার ও নিঃস্ব করে দিলে? অগ্নি মেয়ের নিস্তেজ মুখে অজস্র চুমু খায়। পা দুটি 2 পাশে ছড়িয়ে বসে মেয়েটাকে নিজের 2 হাতে আগলে নেয়। সে তো বাচ্চা কোলে নিতে জানে না, তবুও কষ্ট করে নিচ্ছে। কারণ এটা তার মেয়ে, তার রক্ত, তার অস্তিত্ব সে। অগ্নি মেয়ের পুরো মুখে আদুরে স্পর্শ করে নির্বে কেঁদে উঠে। একজন সাধারণ মানুষের মতো মাফিয়া বসের চোখ দিয়ে ও গড়িয়ে পড়ছে জলকণা। মাফিয়া বস মেয়ের নিস্তেজ শরীরটাকে বুকের সাথে মিশিয়ে বলে, আমি ভালো মানুষ হতে পারিনি, ভালো স্বামী হতে পারিনি, ভালো সন্তান হতে পারিনি, ভালো ভাই হতে পারিনি, কিন্তু পৃথিবীর সবচেয়ে আদর্শবান বাবা হওয়ার অন্তত চেষ্টা করতাম। একটা সুযোগ কি তোমার পাপাকে দেওয়া যেত না আম্মু? অগ্নি খোলা আকাশের দিকে এক পলক তাকাতে চায়, কিন্তু তার সাহস হচ্ছে না উপরওয়ালার কাছে তার মেয়ের জান ভিক্ষে চাওয়ার।
কি করে চাইবে সে আজ, যে নিজেই হাজার হাজার বাবার সন্তানকে বলি দিয়েছে, হাজার হাজার মেয়েকে নরকে ঠেলে দিয়েছে? সে কি করে চাইবে নিজের মেয়ের প্রাণ ভিক্ষা? অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে হেসে উঠে। শব্দ করে কিছুক্ষণ মন খুলে হাসে কানাডার সবচেয়ে নিষ্ঠুর মাফিয়া বস। তুমি তো বলেছিলে ইয়ানা আমার যাতে কোনোদিন মেয়ে না হয়। সমাজ, রাষ্ট্র, দেশ, তুমি সবার অভিশাপ আজ কাজে লেগেছে। দেখো আমার মেয়ে হয়েছে, কিন্তু বাবা ডাক শুনতে পারলাম না। তুমি ঠিক ছিলে। যে বাবা হাজারটা মেয়ের আর্তনাদের কারণ হয়, সে বাবা ডাক শোনার যোগ্য ওই নয়। কিন্তু আমার কেন কষ্ট হচ্ছে বলতে পারবে? কার? ও আমার মেয়ে। মাফিয়া সাম্রাজ্যের রাজা অগ্নি চৌধুরীর একমাত্র রাজকন্যা। অগ্নি মেয়ের ছোট ছোট আঙ্গুলগুলো নিজের আঙ্গুলে স্পর্শ করে বলে, হেরে গিয়েছি আমি আম্মু। হেরে গিয়েছে তোমার পাপা। হেরে গিয়েছে একজন মাফিয়া বস। আমাকে কখনো ক্ষমা করো না আম্মু। পাপার শত্রুদের কারণে আজ তোমার এই অবস্থা। না হলে তুমিও সঠিকভাবে আমার কোলে আসতে। তোমার মাম্মাম বলেছিল আমার যাতে কোনো মেয়ে না হয়। আল্লাহ দিয়েছিল, কিন্তু আবার কেড়েও নিল। পাপার পাপ আজ তোমার দৃষ্টি বন্ধ করে দিল। একবার তাকাও পাপার দিকে আম্মু। তোমার খোলা চোখ দুটি একটুর জন্য দেখতে চাই। অগ্নি শব্দ করে কেঁদে উঠে। কেউ কি কোনোদিন অগ্নি চৌধুরীর কান্না দেখেছে? কেউ দেখেনি। সবাই জেনেছে সে রাগী, নিষ্ঠুর, খারাপ, কিন্তু সেও কারোর জন্য দেওয়ানা হয়ে কাঁদবে সেটা কি কেউ জানত? হয়তো মানবকুল তার কান্নার আওয়াজ দেখতে পাচ্ছে না, কিন্তু জঙ্গলে দাঁড়িয়ে থাকা বিশাল গাছ পালাগুলো হয়তো তার কান্নার সাক্ষী হচ্ছে। অগ্নি মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিয়ে নির্বে চোখের পানি বিসর্জন দিতে থাকে। আজ রাগে তার চোখ লাল হচ্ছে না, বরং নিজের মেয়ের বন্ধ হৃদস্পন্দের বিরহে লাল হয়ে আছে। আচমকা ইয়ানার কিছু অস্ফূর্ত বাক্য অগ্নির কানে এসে পৌঁছায়। আমার বাচ্চা, বাচ্চা, আমার বাচ্চারা কোথায়? অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে গালে হাত রাখে। ইয়ানা পিটপিট দুর্বল চোখে তাকায় অগ্নির দিকে। নিজের অবস্থা পরখ না করে অগ্নির কোলে নিজের সন্তানকে দেখে হেসে উঠে। অগ্নির হাতে ধরে বলে, আমাদের তো টুইন বেবি হওয়ার কথা। আরেকজন কোথায়? ওদের খিদে পেয়েছে নিশ্চয়। অগ্নি ইয়ানার হাসি মুখটার দিকে তাকিয়ে থাকে। এইটাই হলো মা জাতি। নিজে মৃত্যুর সাথে যুদ্ধ করে যখন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, তখন সব কষ্ট ম্যাজিকের মতো বিনাশ হয়ে যায়। ইয়ানা দুর্বল হাত দিয়ে অগ্নির কাছ থেকে মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু মেয়ের নড়াচড়ার শব্দ না পেয়ে মেয়ের দিকে তাকিয়ে ভয় নিয়ে বলে, ও অগ্নি চৌধুরী, আমার মেয়ে কথা বলছে না কেন? প্লিজ বলুন না, আমার মেয়ে কথা বলছে না কেন? অগ্নি নিস্তব্ধ হয়ে মাথা নিচু হয়ে বসে আছে। ইয়ানা পাগলের মতো রিয়্যাক্ট করতে থাকে। রক্তাক্ত, দুর্বল শরীরটা নিয়ে কোনো রকম উঠে দাঁড়াতে চায়, কিন্তু সামান্য দাঁড়াতে পর্যন্ত পারছে না। অগ্নিকে নিশ্চুপ দেখে এক হাতে ঝাঁকিয়ে বলে, এই কথা বলছে না কেন? আমার মেয়ের কি হয়েছে? ও কেন আমার দিকে তাকাচ্ছে না? আপনার মেয়ে ঠিক আপনার মত, কষ্টের মর্যাদা দিতে জানে না। দেখুন না, নিজের জীবনকে বাজি রেখে পৃথিবীর আলো দেখালাম, অথচ স্বার্থপরের মতো আমার দিকে তাকাচ্ছে না। স্বার্থপর বাবার স্বার্থপর মেয়ে। প্লিজ বলুন না আমার দিকে তাকাতে। মেয়েরা বাবা ভক্ত হয়। আপনি বললে ঠিক তাকাবে আমার দিকে। অগ্নি নিঃশব্দভাবে বসে আছে। ইয়ানার মাথাটাকে নিজের বুকের সাথে চেপে ধরে। দুজন রক্ত দিয়ে মাখি। ইয়ানা এক হাতে ছেলেটাকে নিয়ে কপালে অজস্র চুমু খায়। এই বাচ্চা দুইটা তার জীবনের থেকেও বেশি দামি। ছেলেটা নির্বে আছে, কিন্তু মেয়েটার তো হৃদস্পন্দন বন্ধ হয়ে আসছে। ইয়ানা মেয়ে বাবুকে কোলে চেপে ধরে উচ্চস্বরে কেঁদে উঠে, আল্লাহ প্লিজ, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমার মমতাকে বিদায় জানাতে পারো না এমন নিষ্ঠুরতার সাথে। ওদের পৃথিবীতে আনার জন্য সব ত্যাগ করেছি। 9 মাস নিজেকে ঘর বন্দি রেখেছি। আমার মাতৃত্বকে এইভাবে ঝরে যেতে দিও না। আমি আমার মেয়েটাকে চাই। ও তো নিষ্পাপ ছিল। ইয়ানা থামে। অস্থির হয়ে উঠেছে মেয়েটা। অগ্নি থামতে বলছে না, বরং সে চাচ্ছে আজ ইয়ানা কাঁদুক। আশ্চর্যের বিষয় যে ইয়ানাকে নিজের বাবা মায়ের জন্য কাঁদতে দেখলেও হিংসে হতো, আজ তার সামান্যটুকু ও হিংসে হচ্ছে না। কেন এমন আলাদা অনুভূতি? এই ছোট জীবনে আমাকে আর কত পরীক্ষার সম্মুখীন করবে? জীবন তো তখন ওই থমকে গিয়েছিল যেদিন নিজের স্বামীকে খুন করতে দেখেছি। তখন ওই থমকে গিয়েছিলাম যখন জানতে পেরেছি সে একজন মাফিয়া। তখন স্তব্ধ করে দিয়েছিলে যখন জেনেছি সে নারী শিশু পাচারে যুক্ত। নিজের অস্তিত্ব তো সেদিন ওই বিলীন হয়ে গিয়েছিল যেদিন আমার বাবা মায়ের পুরা লাশ দেখেছিলাম। এইটুকু জীবনে একবার নয়, বারংবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি। আর কত ধৈর্যের পরীক্ষা নিবে তুমি আমার থেকে? আমি পারছি না।
আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দাও। ইয়ানা কেঁদে উঠছে আর বারবার আল্লাহর কাছে জীবন ভিক্ষে চাইছে। অগ্নি নির্বাক ভঙ্গিতে সহ্য করতে না পেরে বলে, স্টপ ইয়ানা। ইয়ানা অগ্নির কলারে ধরে বলে, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন না অগ্নি চৌধুরী। আমি ওর মুখ থেকে মা ডাক শুনতে চাই। আপনার তো অনেক টাকা, প্রচুর টাকার মালিক আপনি, অনেক ক্ষমতা ও আছে। এখন ক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে আমার মেয়েটাকে আমার কোলে আবার ফিরিয়ে দিন। টাকা দিয়ে সব করা যায় না। যায় না? তাহলে এত পাপের টাকা কেন জমিয়েছেন? কেন এত ক্ষমতাবান হয়েছেন আপনি? যদি নিজের মেয়েটাকে আগলে রাখতে না পারেন তাহলে কেন এত পাপ করেছেন? ইয়ানা পাগলের মতো ব্যবহার করছে অগ্নির সাথে। অগ্নি ইয়ানার হাত ধরে মলিন হেসে বলে, মেয়ে, বাচ্চা সংক্রান্ত সব পাপ আমি ছেড়ে দিব। ইয়ানা থমকে যায়, চোখ তুলে তাকায় অগ্নির চোখের দিকে। অগ্নি উঠে দাঁড়িয়ে চোখে বন্ধ করে বড় করে শ্বাস টেনে বলে, আমি মাফিয়া বস অগ্নি চৌধুরী আকাশ, জমিন, চন্দ্র, সূর্য সব কিছুকে সাক্ষী রেখে আমার মেয়ের নামে প্রতিজ্ঞা করছি কখনো আর নারী, বাচ্চা সংক্রান্ত পাপ করব না। সকল পাচার কাজ থেকে নিজেকে সরিয়ে ফেলছি। অগ্নি গম্ভীর পায়ে সামনে এগিয়ে যায়। মূলত সে লোকের আনাগোনা দেখতে পেয়েছে। ঠিক বুঝতে পেরেছে গার্ডরা কেউ এসেছে। ইয়ানা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে অগ্নির দিকে। ছেলেটা কাঁদছে কখন থেকে। ইয়ানার ঠোঁট কেঁপে উঠে। নিজের মেয়ের হৃদস্পন্দন বন্ধ দেখেই কি মাফিয়া বসের এই প্রতিজ্ঞা? ইতিহাস তাহলে ঠিকই বলে ব্যক্তি খারাপ হলেও বাবা কখনো খারাপ হয় না। একজন পিতার বুকে ও তাহলে পিতৃত্ব জেগে উঠেছে। আপনি নিজের ভুল বুঝেছেন, কিন্তু তাতে কি আমার মেয়েটা আমার কোলে পুনরায় আসবে? ইয়ানা ছেলেকে কোলে তুলে নিয়ে অন্য হাতে রাখতেই হুড়মুড়িয়ে কেউ মন্দিরে প্রবেশ করে। ইয়ানা চোখ তোলে তাকায়। মীরা, সুমু, অরিত সবাইকে দেখে ইয়ানা শূন্যহীন দৃষ্টিতে তাকায়। রুয়ানা ঝাঁপিয়ে পড়ে ইয়ানার কাছে। সুমু কান্নার্ত ইয়াজকে কোলে তোলে নেয়। মীরা ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিতেই ইয়ানা হাউমাউ করে কেঁদে উঠে। আমার মেয়েটা আর নেই মীরা। আমাকে ছেড়ে চলে গিয়েছে ও। আমাকে মাম্মা বলে ডাক না দিয়েই স্বার্থপরের মতো বিদায় জানিয়ে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে বুকের ভেতর। চিৎকার করে কাঁদলেও তৃষ্ণা মিটছে না। কি করব আমি? আমাকেও কেউ মেয়ে। ইয়ানা কথাটা বলতে গিয়েও থেমে যায়। কারণ বাহির থেকে অগ্নির হুমকি কানে আসে। ইয়ানা শ্বাস টানে বড়। সবার চোখে পানি। অগ্নি গার্ডদের দিকে তাকিয়ে গভীর আওয়াজে হুঙ্কার দিয়ে বলে, সময় পাঠিয়েছি আরও 1 ঘন্টা আগে। আসতে এত লেট কেন জানতে পারি? অগ্নির শরীর রাগে কাঁপছে। প্রতিটি গার্ডকে দেখে রক্ত আরও টগব গিয়ে উঠছে। গার্ডরা মাথা নিচু করে বলে, স্যার, বিগত 40 মিনিট ধরে আমরা খুঁজে চলছি। ইউভি স্যার, রায়ান স্যার, অরিত স্যার তারাও সাথে ছিল আমাদের। অবশেষে আমরা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েই দেখি আপনি সামনে। অগ্নি কপাল ঘেঁষে রাগ নিয়ন্ত্রণ করে। যেখানে নিয়তি তাকে আজ অসহায় করে রেখেছে সেখানে সাধারণ গার্ডরা কি করবে? ইউভি একটা ডাক্তার নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে। মিসেস শাইনা অগ্নির পূর্ব পার্সোনাল ডাক্তার। মিসেস শাইনার চোখে ও পানি। এমন অবস্থা সে নিজেও সহ্য করতে পারছে না। মেয়ে বাবুটাকে কোলে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে হাতে স্পর্শ করে অবাক হয়ে বলে, বাচ্চার শ্বাস তো চলছে। মেয়ে তো একদম ঠিক মিসেস চৌধুরী। ইয়ানা কান্না করা অবস্থাতেই ডাক্তারের দিকে তাকায়। মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় সুখকর সংবাদ সে শুনতে পাচ্ছে। মীরা আর সুমুকে নিজের থেকে ছাড়িয়ে দুর্বল রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে যায়। একটা ছোট খাটো খাম্বা ধরে মেয়েকে নিজের কোলে তুলতে তুলতে বলে, ওর কিছু হয়নি। আমার মেয়ের কিছু হয়নি আপু। তার মানে সে একদম ঠিক আছে। কিন্তু কিছুক্ষণ আগে তো শ্বাস চলছিল না। ইয়ানার মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। অনেকগুলো চুমু খায় মেয়ের মুখে। ডাক্তার কিছুটা গম্ভীর হয়ে বলে, বাচ্চার মাথায় চাপ খেয়েছে মিসেস চৌধুরী। হয়তো আপনি আঘাত পেয়েছেন কোথাও, তাই জন্মের পর কোনো রেসপন্স করেনি। কিন্তু ওকে দ্রুত হসপিটালে নিতে হবে, না হলে অন্য কিছু ঘটে যেতে পারে। কিছু হবে না তো আমার মেয়ের? আল্লাহ ভরসা। সবার মুখে হাসি ফুটে ওঠে। অরিদ, আমি ভাইয়াকে ডাক দিচ্ছি। ভাইয়া বুমনিকে এসে নিয়ে যাবে। অরিদ বাহিরে বের হয়ে অগ্নির দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, তোমার মেয়ের শ্বাস চলছে ভাইয়া। ওকে দ্রুত হসপিটালে এডমিট করাতে হবে। অরিদ কথাটা বলতে দেরি অগ্নির ভেতরে প্রবেশ করতে দেরি হয়নি। ভেতরে ঢুকে মেয়ের মুখের দিকে তাকিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। এরপর কারোর দিকে না তাকিয়ে এক ঝটকায় ইয়ানাকে কোলে তোলে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, আমার ছেলে, মেয়েগুলোকে নিয়ে আয়। ভালোভাবে নিয়ে আসবে, খবরদার তারা কান্না যাতে না করে। মীরা, কান্না তো অলরেডি করছে ভাইয়া।
আপনার ছেলে মেয়ে দুইটার খিদে পেয়েছে। অগ্নি, খাইয়ে দাও তোমরা। অগ্নির কথা শুনে মীরা চোখ বড় বড় করে ফেলে। সুমু কেসে উঠে। রায়ান হেসে বলে, অনেক কষ্ট করেছিস জানি, তাই বলে বাবুরার খালামনিদের ইজ্জত নিলামে তুলিস না। ওরা কি খাওয়াবে ডাফার? অগ্নির মস্তিষ্কে এতক্ষণে টনক নড়ে। নিজের বোকা কথায় নিজেই ঠোঁট নাড়ায়। কানাডার প্রখ্যাত চিকিৎসাবিদ্যার তীর্থভূমি, সম্মানিত ও বহুস্তর বিশিষ্ট মন্টক্লেয়ার ইনস্টিটিউট অফ ট্রাউমা সার্জিক্যাল রিকভারি, যা কেবলমাত্র সংকটকালীন, অভিজাত ও রাষ্ট্রীয় গোপনীয়তায় মোড়ানো রোগীদের জন্য উন্মুক্ত। সেই অনতিদর্শনীয় চিকিৎসালয়ের সপ্তমতলার প্রান্তবর্তী একটি সীমাবদ্ধ অথচ সুরক্ষাপূর্ণ কেবিনে বর্তমানে নিঃসন্দেহে আধুনিকতম চিকিৎসাবিজ্ঞানের সর্বোচ্চ সংরক্ষণের মধ্যে আছে আরিফ। তার পাশের কেবিনে ইয়ানাকে ভর্তি করানো হয়েছে। অতিরিক্ত ব্লিডিং হওয়াতে রক্ত দিতে হয়েছে। মেয়েকে ভর্তি করানো হয়েছে এর পাশের কেবিনেই। কেবিনের সামনে সবাই বসে আছে। আরিফের অবস্থা খুবই খারাপ। অপারেশন লাইট অফ হয়ে গেলেই ইউভি তারা উঠে দাঁড়ায়। ডাক্তার বেরিয়ে আসলেই অগ্নি অধৈর্য হয়ে প্রশ্ন করে, আমার ভাই আরিফ কেমন আছে? ডাক্তার দুই ঠোঁট চেপে বিষাদ কণ্ঠে বলে, অপারেশন সাকসেসফুল, বাট 24 ঘণ্টার আগে কিছু বলতে পারছি না। অগ্নি দাঁত চেপে ডাক্তারের কাছে তেড়ে যেতেই ইউভি আর অরিদ ধরে ফেলে। শান্ত হো ভাই, আরিফের কিছু হবে না। এখানে ডাক্তারের কি দোষ? তোর ভালোবাসার জন্য হলেও আরিফ সুস্থ হয়ে ফিরে আসব। অগ্নি ধপ করে বসে পড়ে চেয়ারের মধ্যে। শরীর নিস্তেজ হয়ে আসছে। হাজারটা খুন করলেও হয়তো মাফিয়া বস কখনো নিস্তেজ হয় না, কিন্তু আজ তার কাছের মানুষগুলোর আঘাত সে সহ্য করতে পারছে না। সবাই অগ্নির গম্ভীর আর শান্ত রূপটাই দেখছে, কিন্তু ভেতরে যে প্রাণঘাতী ঘূর্ণিঝড় হচ্ছে সেটা দেখার ক্ষমতা কারোর নেই। অগ্নি চুলগুলো টেনে বলে, ভাই হিসেবে আমি পরাজিত, কারণ আমি তাকে আঁকড়ে ধরে রাখতে পারিনি। স্বামী হিসেবে স্বার্থপর, কারণ আমি তাকে কারোর সাথে সহ্য করতে পারি না। বাবা হিসেবে আমি ব্যর্থ, কারণ আমি তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারিনি। সর্বশেষ মাফিয়া বস হিসেবে আজ আমি পরাজিত আর অসহায়। আমি কাউকেই ভালোভাবে রক্ষা করতে পারিনি। অগ্নি পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে। চোখের পাতা বন্ধ হয়ে আসে তার। গান হারিয়ে ঢলে পড়ে ইউভির বাহুডোরে। কে বলে মাফিয়াদের বুকে হৃদয় থাকে না? কে বলে ভিলেনরা ভালোবাসতে জানে না? আজ ইতিহাস সাক্ষী থাকুক যে অগ্নি চৌধুরী হাজার গুলিবারুদের ভয় না পেয়ে শত্রুদের ঘরে আগুন ধরিয়েছিল, লোকের দেহছিন্ন বিচ্ছিন্ন করে রক্ত নিয়ে উল্লাস করত। সেই অগ্নি আজ নিঃশব্দ, নিস্তেজ, কারণ তার আপনজনেরা কাঁদছে। সে রক্ত ঝরাতে জানে, কিন্তু আপনজনের এক ফোঁটা অশ্রু তাকে দুর্বল করে দিচ্ছে ক্ষণে ক্ষণে। ভালোবাসা যখন পাথরের হৃদয়ে আঘাত করে, তখন সেই পাথরও গলে যায়। ভিলেন বলেই কি মন থাকবে না? মন থাকে তাদের। ভিলেনরাও ভালোবাসে, আর সেই ভালোবাসা যখন ব্যথিত হয়, তখন সর্বনাশ অনিবার্য। চলবে।